দেখো আবারও বলছি, বিষ্ণু বিষ্ণু, কৃষ্ণ কৃষ্ণ, রাম রাম, বৈষ্ণবিজম বৈষ্ণবিজম। বৈষ্ণব হচ্ছে একটা আচার যেখানে নিরামিষ খেতে হয়। এই বলিকে কেন্দ্র করে বাংলায় কোনো ঘটনা আছে যেটা খুব বিখ্যাত? চেঁচামেচি হই হুল্লোড়, একদল দেখাচ্ছে না বেদ বিহিত হিংসা ইত্যাদি, এরা বলছে না মানবো না, এদের একটা কথা মানবো না। লাস্ট এক ফ্র্যাকশন অফ সেকেন্ড জগন্নাথ আশ্রমজি ঠিক ওই কথা আমি যে পয়েন্ট বললাম, যে এই বলিদান হচ্ছে তান্ত্রিকদের মাংস খাওয়ার, একদিক থেকে ধরা হবে, মাথা ধরা হবে, এক কপি পশু কাটা হবে, একটা পাত্র রাখতে হয় তার আগে থেকে রেডি করে, তার মধ্যে পুরো পাঠার রক্তটা দিতে হয়। এই রক্তটাই হচ্ছে মূল নৈবেদ্য। এরপরে ওই যে ছাগলের মাথা, ওই মাথার ওপরে অনেকে পোলতে দিয়ে দীপ জ্বালতেই পারে, কিন্তু শাস্ত্রে বলছে যে ওই মাথার যতগুলি লোম পড়বে, লোম পোড়ার গন্ধে দেবতার পরিতৃপ্তি লাভ। বলি যদি না থাকে, পুজো হচ্ছে, মা এলো না এলো না, কারো দেখার কোনো ইন্টারেস্ট নেই। তুই বলো তোমার বাড়িতে যদি দুর্গাপুজো হয়, তোমার তো ইন্টারেস্ট থাকবে? ও ঠিক আছে, ঠাকুর মশাই যা অং বং চং ঢং যা করছে করুক। যদি পাঠা বলি থাকে তোমার বাড়িতে, তুমি একবারও গিয়ে পুজোর মণ্ডপে দাঁড়িয়ে বলবে, হে মা দুর্গা, তুমি দেখো যেন বলিটা বিঘ্ন না হয়ে যায়, তুমি দেখো যেন আমার বলিটা সাকসেস। বলির হাঁড়ি কাটার খড়গ খুব সাংঘাতিক জিনিস, এটা কিন্তু ঠিক রক্ত টানে। কোথায় কি হবে ক্ষতি তুমি বুঝতে পারবে না। বলির সেকেন্ড এপিসোড, তার সাথে শুভম মণ্ডল। শুভম দাকে আপনারা এই এপিসোডের জন্য অনেক দিন ধরে চাইছিলেন, আমরা জানি। আজকে ফাইনালি সেই দিনটা। আজকের এপিসোডটা আপনারা পুরোটা দেখবেন, কারণ আজকের এপিসোডে শুভম দা অনেক তথ্য দিয়েছে। ইনফ্যাক্ট বলি কিভাবে দিতে হয় সেই পদ্ধতিও বিস্তারিতভাবে শুভম দা আমাদের সামনে তুলে ধরেছেন। তাহলে আর বেশি বকবক না করে আজকের এপিসোডটি শুরু করা যাক। শুভম দা অন ইউটিএস। শঙ্করাচার্য কি বলির সমর্থক ছিলেন? আচ্ছা, শঙ্করাচার্য কি বলির সমর্থক ছিলেন? শঙ্করাচার্য দেখো, সনাতন ধর্মকে বৌদ্ধ ধর্মের আগ্রাসন, জৈন ধর্মের আগ্রাসন ইত্যাদি থেকে বাঁচানোর জন্য ভগবানপাদ শঙ্করাচার্যের আবির্ভাব হয়। তো ভগবান শঙ্কর কিন্তু ডাইরেক্টলি বলির সমর্থক ছিলেন এরকম কোনো জায়গায় পাওয়া যায় না, ঠিক আছে? কিন্তু জগৎগুরু শঙ্করাচার্য নিজের যে 11টা উপনিষদ ভাষ্য আছে, এই উপনিষদ ভাষ্যের মধ্যে বেদবিহিত বলির প্রমাণ নিয়েছেন অনেক জায়গায়, ঠিক আছে? যেমন নহিংসাৎ সর্বভূতানি, এরকম যেমন বেদেতে হিংসার না করবার বিধান আছে। নহিংসাৎ সর্বভূতানি, কোনো ভূতকে বা কোনো ব্যক্তি, ভূত অর্থে এখানে ব্যক্তি, কোনো পশু প্রাণী কারোর উদ্দেশ্যে হিংসা করবে না। কিন্তু আবার এই শাস্ত্রবাক্য দ্বারাই এটা হচ্ছে অধ্বরে পশুং হিংসাত, ঠিক আছে? শঙ্কর এটা টিকা করেছেন যখন এটা বলেছেন যে এক বেদ বলছে নহিংসাৎ সর্বভূতানি, আবার বলছে অধ্বরে পশুং হিংসাত। অতএব বেদের ক্রিয়াকাণ্ড যদি করতে হয়, শঙ্কর ছিলেন জ্ঞানকাণ্ডবাদী সন্ন্যাসী, বেদের যদি ক্রিয়াকাণ্ড করতে হয় তাহলে কিন্তু বায়ব্যাম শ্বেত ছাগলম আলম্ভেদ, অগ্নিসৌম্যং পশুমালভেদ, ঠিক আছে? এই যে বিভিন্ন দেবতার উদ্দেশ্যে বিভিন্ন পশু, অগ্নির উদ্দেশ্যে উষ্ট্র বললাম আমি, এই ভগবৎপাদ শঙ্কর কিন্তু এটার বিরোধিতা করেননি। অপিচ আরও দুটো ঘটনার কথা আমি বলতে পারি। শঙ্কর পরম্পরার দুইজন মূল স্তম্ভ ছিলেন কাশীর করপাত্রীজি মহারাজ বা হরিহরানন্দ সরস্বতী, তার তান্ত্রিক নাম ষোড়শানন্দনাথ। দ্বিতীয় স্তম্ভ ছিলেন কাঞ্চীপীঠাধীশ্বর জগৎগুরু শঙ্করাচার্য চন্দ্রশেখরেন্দ্র সরস্বতী, মহাপেরিবা বলা হয় সাউথে। চলমান শঙ্কর, দ্বিতীয় শঙ্কর বলা হয় দুজনকেই, এনাকে অভিনব শঙ্কর আর এনাকে চলমান শঙ্কর বলা হয়, ঠিক আছে? করপাত্রীজি মহারাজ যখন বেঁচে ছিলেন তখন নিশ্চলানন্দজি, বর্তমান পুরী পীঠাধীশ্বর জগৎগুরু শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতীজি মহারাজ, উনি কিছুদিন আগে নিজের বক্তব্যের মধ্যে এটা বলেছিলেন, ঠিক আছে? ওনার শ্রী গুরুদেব বা এর আগে যিনি ছিলেন জগৎগুরু শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতীজি মহারাজ, এনাদের গুরু হচ্ছেন করপাত্রীজি মহারাজ। করপাত্রীজি মহারাজ যখন জীবিত ছিলেন, ওনার এক শিষ্য অগ্নিহোত্র যজ্ঞ করবে, বৈদিক অগ্নিহোত্র যজ্ঞ, ওনার কাছে আসেন, এসে বলেন যে আমি অগ্নিহোত্র করব, আপনি আমাকে বিধি পদ্ধতি বা আপনি আমার মার্গদর্শন করান। তখন করপাত্রীজি মহারাজ বললেন, তুমি শুষ্ক করবে না আর্দ্র করবে? এই শুষ্ক কথার মানে হচ্ছে পশু বলিদানবিহীন, আর্দ্র কথার মানে হচ্ছে পশু বলিদান যুক্ত। এই ব্যক্তি কিন্তু গৃহস্থ ছিল, যে এসছিল অগ্নিহোত্র করবে বলে। তখন বলল না, শুষ্ক করব। তখন করপাত্রীজি মহারাজ বললেন, পুরো ফল হবে না, এই যজ্ঞটা করলে এর পুরো ফল তুমি পাবে না। কেন? শুষ্ক করলে বলিবিহীন এই যজ্ঞ হয় না, বৈদিক যজ্ঞ হয় না। তখন কাশীতে তৎকালীন দিনে করপাত্রীজি মহারাজ হচ্ছেন সন্ন্যাসীদের মাথা, ঠিক আছে? উনি গৃহস্থ পণ্ডিত যারা, তাদের মাথা ছিলেন রাজরাজেশ্বর শাস্ত্রীজি।
তার কাছে যান, গিয়ে জিজ্ঞেস করেন যে মহারাজ আমি এরকম করবো অগ্নিহোত্র যজ্ঞ, আপনি অনুমতি দিন বা পথ দেখান। তখন বলে তুমি একই প্রশ্ন, শুষ্ক করবে না আর্দ্র, মানে বলি দিয়ে করবে না বলি ছাড়া করবে? বলো বলি ছাড়া করবে। বলো পুরো ফল হবে না, আর হবেও না এই যজ্ঞ। তো করপাত্রীজি মহারাজের শিষ্যরা নাকি তৎকালীন দিনে হৈ হৈ করে উঠেছিল, উত্তর ভারতের শিষ্যরা, এই দেখো দণ্ডী সন্ন্যাসী হয়ে, শঙ্করপন্থী সন্ন্যাসী হয়ে বলিদানের সমর্থন করছে, সে করছে। দেখো তিনি একজন বৈদিক দণ্ডী সন্ন্যাসী, তিনি বেদবিহিত হিংসার সপক্ষে কিন্তু মত দিয়েছেন। তাহলে আমরা বলতে পারি শঙ্করাচার্য সম্প্রদায়ে তারা বলিদান নাই করতে পারে, কিন্তু গৃহস্থের যে ধর্ম বলিদান, বেদবিহিত বলি, বৈদিক হিংসা, বৈধ হিংসা, সেটা কিন্তু তারা নিষেধ করেননি। হলো চন্দ্রশেখরেন্দ্র সরস্বতীজি মহারাজ, এটা অনেকেই জানে না, বঙ্গীয় ব্রাহ্মণরা বলিদানের পক্ষে একটি মিটিং করেছিলেন কালীঘাটে। সাল, সন, তারিখ সব কিছু আমার কাছে আছে। চন্দ্রশেখরেন্দ্র সরস্বতীজি মহারাজ যখন কালীঘাট আসেন, তখন তিনি সেই মিটিংয়ের সভাপতিত্ব করেছিলেন বলির সমর্থনে, পশু বলির সমর্থনে। আচ্ছা, ওনার যে শিষ্য পূজ্য জয়েন্দ্র সরস্বতীজি মহারাজ, উনি আমাদের গুরুবাড়িতে এসেছিলেন এবং ঠিক যুবকাষ্টে, মানে বলির হাঁড়িঘাটটার সামনেই ওনার আসন করা হয়েছিল, এবং উনি এটা দেখে খুব আনন্দ পেয়েছিলেন। ঠিক আছে, আমি এও জানি ওনার যে শিষ্য শঙ্কর বিজয়েন্দ্র সরস্বতীজি মহারাজ, বর্তমান যিনি জগৎগুরু কাঞ্চির, তিনিও কিন্তু বলিদানের সপক্ষেরই লোক। ঠিক আছে, কিন্তু সোজাসুজি ভাবে কোথাও প্রকাশ্যেই ওনারা সন্ন্যাসী, ওনারা কি এখন বলবে যে তোমরা কাতারে কাতারে বলি দাও? তা তো নয়। বেদবিহিত হিংসা, তুমি একটা ধরো একটা অশ্বমেধ যজ্ঞ করবে, তো ওনার কাছে বিধান চাইলে উনি বেদে যা আছে তাই বলবে, হ্যাঁ অশ্বমেধের যজ্ঞ বলিদান ছাড়া হবে না, অশ্ব বলি দিয়ে যজ্ঞ করতে হবে। ওনারা তো শাস্ত্রের বিরুদ্ধে বলবেন না। এখন হয় অশ্বমেধের যজ্ঞ না, কলিযুগে অশ্বমেধ, গোমেধ ইত্যাদি হয় না। ঠিক আছে, কলিযুগের অশ্বমেধ হচ্ছে দুর্গাপুজো, শরৎকালীন দুর্গাপুজো হচ্ছে কলির অশ্বমেধ, শাস্ত্রে উল্লিখিত আছে। বৈষ্ণবাচার্য। আচ্ছা, শঙ্করাচার্যকে নিয়ে তো আমরা বললাম, বৈষ্ণবাচার্য কি? বৈষ্ণবাচার্যদের মধ্যে বলো, মানে বলির বিধান ওখানে ছিল? অবশ্যই রামানুজাচার্য নিজের শ্রীভাষ্যের মধ্যে এই বৈদিক বলির বিধান দিয়ে বলেছেন যে বৈদিক বলিদানের মাধ্যমে পশুর ছাগাদি জন্ম থেকে উৎকৃষ্ট জন্ম লাভ হয়, সেই কারণে বেদবিহিত হিংসা অহিংসা এবং করণীয়। রামানুজাচার্য শ্রীভাষ্যের মধ্যে বলেছেন। একই কথা নিম্বার্কাচার্য নিজের ভাষ্যের মধ্যে বলেছেন। একই কথা আমরা গোবিন্দ ভাষ্যের মধ্যে পাব। একই কথা মধ্বাচার্যও সমর্থন করেছেন যে এদের প্রত্যেকের মোটোটা হচ্ছে বেদবিহিত হিংসা হিংসা। আমি হয়তো করব না, কারণ তারা বেদান্তবাদী সন্ন্যাসী, বেদান্তের একটা দিক বিশিষ্টাদ্বৈতবাদ, শুদ্ধ দ্বৈতবাদ ইত্যাদি নিয়ে তারা আছেন। তারা নারায়ণ অর্চনে রয়েছেন। কি পদ্ধতিতে? দক্ষিণাচার পদ্ধতিতে। দক্ষিণাচার পদ্ধতিতে ফল বলি, নিরামিষ আহার, সাত্ত্বিক জীবনযাপন, তারা সেইটা নিয়ে করেছেন। মজার কথা এখানে আমার বলা উচিত, বর্তমান দিনে বৃন্দাবন বা মথুরা বা ওই সাইডের যে সমস্ত ব্যক্তিরা বৈষ্ণবাচার্যরা, এরা এত বড়ই পাষণ্ডই বলছি, এরা রামানুজাচার্যের এই মত বলবে না, মধ্বাচার্যের মত বলবে না, নিম্বাকাচার্যের এই মতটা বলবে না যে এনারা বেদবিহিত হিংসাকে হিংসা বলেননি, অহিংসা বলেছেন, বা এরা কিন্তু বলিদানের সমর্থন করেছেন। ঠিক আছে, এরা পুরো জিনিসটাকে বৈষ্ণবায়িত করার জন্যে ঠিক কেবল বৈষ্ণবীয় শাস্ত্র, দেখো আবারও বলছি, বিষ্ণু বিষ্ণু, কৃষ্ণ কৃষ্ণ, রাম রাম, বৈষ্ণবিজম বৈষ্ণবিজম। বৈষ্ণব হচ্ছে একটা আচার যেখানে নিরামিষ খেতে হয়। কৃষ্ণ কেন নিরামিষ খাবে? কৃষ্ণ কি বৈষ্ণব ছিল? কৃষ্ণ তো শৈব ছিল, শাক্ত ছিল। রাম তো শাক্ত ছিল। কৃষ্ণ বেঁচে থাকাকালীন মাছ মাংস গিলতো, পরিষ্কার কথা। এখন গিলতো ভাষাটাই বলছি এখানে। এই গিলতো কথাটা আমার কথা না, এটা কিন্তু মানে বিষ্ণু পুরাণের কথা। আদন হাঁ করে কাঁচা মাংস খেয়ে নিয়েছিল, বুঝেছ? তাহলে এই বৈষ্ণবাচার্যরা, বর্তমানে বৈষ্ণবের ধামাদারি লোকেরা, এরা সমস্ত শাস্ত্র সনাতন মে নেই হ্যায়, সনাতন মে নেই হ্যায়, এই করে করে এমন একটা ব্রেন ওয়াশ করছে মানুষের,
করে 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 আজকে এই দশা বাংলাদেশ। সনাতন মে নেই সব খোলকত্তাল বাজাও আর হরে কৃষ্ণ করো। আমি বলেছিলাম না কি বাবা কি মানে প্রতিবাদ তার। চৈতন্যদেব চাঁদ কাজি করেছে, চৈতন্যদেব খোলকত্তাল বাজাতে বলেছে, চাঁদ কাজি দমন করেছে, করেছে, আর চাঁদ কাজি দমন করেছে। তোরা এতগুলো কাজিকে দমন করতে পারলি না কেন বাংলাদেশে? পারলি না কেন তাহলে? এই তো অবস্থা। আমি তো বললাম চৈতন্যদেব বলির সমর্থনেও বলেছে, তুমি দেখতে পাওনি। নিত্যানন্দ প্রভুর পরম্পরায় তো মাছ খাওয়া ছিল, চৈতন্যদেব কি করে বারণ করেছে নাকি? কালাচাঁদ বিদ্যালঙ্কারদের পরম্পরাতে তো মাছ, মুকুন্দ সেবা বলতো, মাছ খাওয়া ছিল, বারণ করেছে? করেনি তো। নিত্যানন্দ প্রভু মানে উনি অবধূত সন্ন্যাসী হয়ে কারণ পান করতেন, প্রচণ্ড কারণ পান করতেন, মদ্যপান করতেন, সাধনার জন্য করতেন, বারণ করেননি তো চৈতন্যদেব তুমি মদ খেও না। যে যে আধারের ব্যক্তি তাকে সেই আধার অনুযায়ী বলতে হবে। যে শৈব তাকে তুমি বৈষ্ণবের জ্ঞান দেবে হবে না, যে শাক্ত তাকে তুমি বৈষ্ণব শাস্ত্রের প্রমাণ দেবে হবে না। ওদের বক্তব্য ওদের বৈষ্ণব শাস্ত্রগুলোই ঠিক, শাক্ত শাস্ত্র ভুল, শৈব শাস্ত্র ভুল, স্মৃতিশাস্ত্র ভুল, সব ভুল। আর ওনারা ওই প্রবচন করতে বসেছেন, ওইটাই ঠিক। এই বর্তমান যারা প্রবচনকর্তা এরা হচ্ছে সমাজকে উচ্ছন্নে পাঠানোর একবারে মানে মূল। আচ্ছা, আমরা তো এত বলি নিয়ে আলোচনা করছি, এই বলিকে কেন্দ্র করে বাংলায় কোনো ঘটনা আছে যেটা খুব বিখ্যাত? হ্যাঁ, একটা ঘটনা আছে, মানে বিখ্যাত বলতে এটা বাংলার স্বাধীনতা সংগ্রাম বিভিন্ন বিষয়ের বিভিন্ন টপিককে একত্রিত করে। তারকেশ্বর মঠ আগে ছিল গিরিনামা সন্ন্যাসীদের অন্তর্গত, এরা তান্ত্রিক পরম্পরার অন্তর্গত ছিল, শঙ্কর পরম্পরা কিন্তু তন্ত্র মতানুসারী। এরা মদ্যমাংস বলিদান দিয়ে পুজো করতো, তারকেশ্বর শিবেরও পুজো হতো শোনা যায়। ওর পাশেই ছিল মা ভদ্রকালী। আর তারকেশ্বর মঠের আন্ডারে বাংলার বহু উপশাখা মঠ ছিল, তার মধ্যে একটা মঠ ছিল হচ্ছে আমডাঙ্গার করুণাময়ী কালীবাড়ি। এই করুণাময়ী কালীবাড়ি যখন তারকেশ্বর মঠ গিরিদের হাত থেকে, তান্ত্রিক গিরিদের হাত থেকে বৈদিক আশ্রমনামা দণ্ডী স্বামীদের হাতে আসে, তা জগন্নাথ আশ্রমজি প্রথমে, তারপর ঋষিকেশ আশ্রমজি, এখন সুরেশ্বর আশ্রমজি আছেন। জগন্নাথ আশ্রমজি যখন দায়িত্ব নেন তখন উনি বলেন যে এই তারকেশ্বর মঠ আর তারকেশ্বরের কোনো জায়গাতে আর কোনোদিন কোনো বলি হবে না, পশু বলি, চাক বলি হবে না। তখন বাংলার পণ্ডিতরা হই হই করে উঠেছিল, এত বড় সাহস, তারকেশ্বর মঠের একটা বাংলার প্রাচীন রীতি বন্ধ করে দেবে, এরা বৈদিক দণ্ডী সন্ন্যাসী, বলির বিরোধী। ভালো হয়েছে, তখন তারকেশ্বর মঠে একটা সভা বসে, বাংলার সমস্ত পণ্ডিতদেরকে সেখানে ডাকা হয়। মজার কথা, সেটা কিন্তু তান্ত্রিকদের সভা নয়, সেটা কিন্তু বৈদিক মানে স্মার্ত পণ্ডিতদের সভা। সেই সভার মধ্যে পূজ্য জানকী শাস্ত্রী মশাই, জানকীনাথ শাস্ত্রী মশাই, শ্রীজীব নায় তীর্থ মশাই, ঠিক আছে, বাংলা সব বড় বড়, PN পট্টাভিরাম শাস্ত্রী, আমার মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য মশাইয়ের গুরুদেব, ঠিক আছে, সব এসেছিলেন। তা PN পট্টাভিরাম শাস্ত্রী মশাই এনারা ছিলেন বলিদানের বিপক্ষে, জগন্নাথ আশ্রমজি PN পট্টাভিরাম শাস্ত্রী এনারা, আর শ্রীজীব নায় তীর্থ মশাই, জানকীনাথ শাস্ত্রী মশাই, এনারা ছিলেন বলিদানের সপক্ষে, ঠিক আছে। তা চেঁচামেচি হই হুল্লোর, একদল দেখাচ্ছে না বেদ বিহিত হিংসা বৈধ ইত্যাদি, এরা বলছে না মানবো না, এদের একটাই কথা, মানবো না মানবো না মানবো না করতে করতে লাস্ট কোন এক ফ্র্যাকশন অফ সেকেন্ড জগন্নাথ আশ্রমজি ঠিক ওই কথা আমি যে পয়েন্ট বললাম যে এই বলিদান হচ্ছে তান্ত্রিকদের মাংস খাওয়ার কি জিহবা পরিতুষ্টি বা জীবের লোভ সামলাতে না পারার ফিকির, এরকম কিছু একটা বলেছিলেন। তখন জানকীনাথ শাস্ত্রী মশাই উনি উঠে বলেন স্তব্ধ হন সন্ন্যাসী, আর একটা কথা বললে ব্রাহ্মণের অভিশাপে আপনার জিহবা খসে পড়বে। তখন এই PN পট্টাভিরাম শাস্ত্রী এসে, শ্রীমান আপনি এরম করবেন না, আপনি এরম করবেন না। না, উনি কি করে বলেন, আমরা নিজেরা কেউ মাংস ভক্ষণ করি, আমরা কেউ অবৈধ ভক্ষণ করি না, আমরা করে বেড়াই, কি বলে সমস্ত জায়গায় মাছ মাংস খেয়ে বেড়াই, আমরা কেউই খাই না, তাহলে এটা কি করে জিহবাল্লভের জন্য বলিদান হয়? যা বেদ বিহিত, যা স্মৃতি বিহিত, যা পুরাণ বিহিত, যা তন্ত্র বিহিত, সেই শাস্ত্র মতেই বলি দিতে হবে, বলি দিতেই হবে। তখন দুপক্ষের মীমাংসা করে পট্টাভিরাম শাস্ত্রী মশাই বিধান দেন যে ঠিক আছে, দেখুন মঠের মঠাধীশ হলেন যেহেতু বৈদিক দণ্ডী সন্ন্যাসী, তো তিনি তো গিয়ে দেবীকে বা দেবতাকে পূজা করবেন,
তো তখন কি বৈদিক দণ্ডী সন্ন্যাসী দণ্ড ধারণ করে পাঁঠা বলি দেবেন? দেবেন না। অতএব আপনি সংযত হন। তখন ওনারা বলেন আপনারা অন্তত বৈদিক দণ্ডী স্বামীদের কথা চিন্তা করে এই বলি প্রথাটা রোধ করবার বিধান দিন। তখন ওনারা বলেন ঠিক আছে, আমরা যারা বলির পক্ষে ছিল বলো সব মঠে বন্ধ করে দিন, শাখা মঠে, মূল মঠে, যেখানে পারেন বন্ধ করুন, একমাত্র আমডাঙ্গার করুণাময়ী কালী মন্দিরে বন্ধ করা যাবে না। এটা হচ্ছে আমাদের পক্ষ সমর্থন করার জন্য, মানে আমরা যে বলির পক্ষের সমর্থন করলাম, এই মঠে দরকার হলে আমরা লোক দিয়ে পুজো করাবো, আপনাদের যেতে হবে না, আপনারাই আপনাদের হাতেই মঠ থাকবে, কিন্তু আমরা পুজো করাবো আমাদের আত্মপক্ষ সমর্থনের জন্যে। ঠিক আছে, এই মঠের বলিটাও চালু থাকবে। যদিও পরবর্তীকালে সুরেশ্বর আশ্রম মহারাজ কিছুদিন আগে এই বলিটা বন্ধ করেছেন শুনেছি। এটা কি বলবো, অপসংস্কৃতির লক্ষণ। মহারাজ খুব ভালো মানুষ হতে পারেন, উনি অনেক মানুষের মাথায় ছাতা হয়ে দাঁড়িয়েছিলেন, করোনায় অনেক কাজ করেছেন, তারকেশ্বর মঠাধীশ হিসেবে উনি আমার বরেণ্য পূজনীয় শ্রদ্ধেয়, কিন্তু ইতিহাসের নিরিখে উনি একটা ইতিহাস মুছে ফেলার চেষ্টা করলেন। এটা হয়তো ইতিহাস ওনাকে কোনোদিন ক্ষমা করবে না। এই একটা ঘটনা, খুব বিখ্যাত ঘটনা বাংলার এতে। কারণ তারকেশ্বরের এই বলি নিয়েই তো কেসের মধ্যে সুভাষচন্দ্র বসুও ছিলেন, রাষ্ট্রগুরুও ছিলেন, সবাই ছিল, অনেকেই এই ব্যাপারটার সঙ্গে, চিত্তরঞ্জন দাস, এরা প্রত্যেকে অনেকেই এই বিষয়টার সঙ্গে জড়িয়েছিলেন তৎকালীন দিনে। এখন তো তাহলে বন্ধই আছে। সে তো অনেকদিন বন্ধ হয়ে গেছে। করুণাময় কিছুদিন আগে আবার বন্ধ হয়েছে, শুনেছিলাম আবার চালু হয়েছে, আবার নাকি জোর জবরদস্তি করে বন্ধ করে দিয়েছে। কারণ তারা তো আর নেই, পণ্ডিত মশাইরা আর নেই, তাদের বিধান কে মানবে? চাষা গেল ঘর, লাঙল তুলে ধর, এই হচ্ছে ইসে। তুমি বলেছিলে যে রাম বলির মাংস খেতেন, তাহলে রামায়ণে তো বলির অবশ্যই বিধান আছে। অরণ্যকাণ্ডে, অযোধ্যাকাণ্ডে, উত্তরাকাণ্ডে প্রভূত বলিদানের সমর্থন আছে। ঠিক আছে, খুব বিস্তারে যাওয়ার দরকার নেই। অরণ্যকাণ্ডের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে বলির বিধান আছে। একটা বিশেষ জায়গায় উল্লেখ করছি, ওই যে মা সীতা গঙ্গা দিয়ে যাচ্ছে, একটা আছে না, ওই চলো মন গঙ্গা যমুনা তীর, এরকম করে একটা ওই গান আছে বিখ্যাত। মা সীতা যখন ওই গঙ্গার ওপর দিয়ে যাচ্ছেন, ওই গঙ্গার ওপর দিয়ে যেতে যেতে উনি গঙ্গা দেবীকে কতগুলো প্রার্থনা করেছিলেন। সেই প্রার্থনাটা হচ্ছে, আমি আমার স্বামী এবং দেওরকে নিয়ে যদি ঠিক করে ফিরে আসতে পারি, বোনের এই সমস্ত ছেড়ে, মানে সব মিটিয়ে, তাহলে সহস্র কুম্ভ সুরা এবং সেই অনুপাতে মাংস দিয়ে হে মা গঙ্গা তোমার পুজো করব। কে বলছে? সীতা দেবী। হলো, এটা একটা বিখ্যাত জায়গা। দশরথ, শ্রীরামচন্দ্রের পিতা রাজা দশরথ যখন অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, তখন রামচন্দ্রের মা কৌশল্যা দেবী খড়গের 3টি কোপেতে বলিদানের অশ্বটিকে 3টি টুকরো করেছিলেন এবং দেবতাদের উদ্দেশ্যে নিবেদন করেছিলেন। রামায়ণে আছে। বনপর্বের মধ্যে বনের যে বানররা, এরা রামচন্দ্র, লক্ষ্মণ এবং মা সীতার জন্যে বনের মাংস সংগ্রহ করে নিয়ে আসতো। রামচন্দ্র বনের মাংস খেতেন, এমন প্রমাণ আছে। রামায়ণেরই অন্যত্র রামচন্দ্র এখন আর মাংস এবং মধুপান করছেন না, এমন উল্লেখ আছে। এই প্রত্যেকটাই কিন্তু আমি বাল্মীকি ও রামায়ণের আধারে বললাম। রামচন্দ্রকে নিয়ে এখন বর্তমানে এত একটা হিউজ, কি বলবো, ক্রেজ উঠেছে তো, আর তার সঙ্গে একটা হিউজ, মানে ওটাকে কি বলে, নিরামিষ একটা হয়েছে, সেই জন্য এইগুলো বলার কথা। দ্বিতীয় কথা হচ্ছে, রাম যে সোনার হরিণ মারতে গিয়েছিল, সোনার হরিণটা মেরে নিয়ে এসে কী করতো? আমার একজন বলছে রেখে দিত। আমার একটা হরিণ একটু গেল, মেরে নিয়ে এসে রেখে দিল। কেন এসব বাজে কথা বলেন? আপনিও জানেন ওটা খেত, লজ্জায় বলতে পারছেন না, এটা হলো মেন কথা। আর
যেটা তুমি ইয়ের ক্ষেত্রে বললে, মহাভারত। কৃষ্ণের ক্ষেত্রে, মহাভারতে কৃষ্ণের তখন যে কথাটা উঠেছিল হ্যাঁ, মহাভারতে। কৃষ্ণের ক্ষেত্রে তো আমি বললাম কৃষ্ণের হ্যাঁ। বিয়ে থেকে আরম্ভ করে ওটা তো বলেই দিলে, কিন্তু অন্নপ্রাশন থেকে মহাভারতের আরম্ভ ক্ষেত্রে করে তুমি বললে যে মহাভারতের ক্ষেত্রে বহু স্থানে এরকম বলির বর্ণনা আছে। মহাভারতে আমি তো আগেই বললাম, মহাভারতের যে কটা যজ্ঞের বর্ণনা আছে, গোমের যজ্ঞ, ননমের যজ্ঞ, এই এই বা সুনশ্বেপের উপাখ্যান যেখানে আছে, সুনশ্বেপের উপাখ্যানটা হচ্ছে সব থেকে ভয়ঙ্কর, কারণ ওখানে সুনশ্বেপকেই বলি দেয়। এটা রামায়ণের মধ্যে আছে, সুনশ্বেপ উপাখ্যানের মধ্যে, যে ওকে বলি দেওয়ার জন্যে লাল কাপড় পরিয়ে যুবকাষ্ঠে বাঁধা হয়েছিল, বিষ্ণু এসে ছাড়িয়ে দেয়। এই সুনশ্বেপের উপাখ্যানটা এক এক জায়গায় এক এক রকম আছে, মানে রামায়ণের মতো করে আছে, বিষ্ণু এসে ছাড়িয়েছিল। আবার বেদে কয়েকটা ইয়ের মধ্যে, বেদের অন্তকাণ্ডের মধ্যে কয়েকটা জায়গায় উল্লেখ আছে, সেখানে আবার বলা হয়েছে যে বোধহয় সম্ভবত বরুণ এসে ছাড়িয়েছিল। যাই হোক, বিষ্ণু বরুণ যিনি ছাড়িয়ে থাকুন, কল্পান্তরীয় ঘটনা তো। তো সেখানে কিন্তু এই বিষয়টাই মুখ্য, যে নরবলি কিন্তু তৎকালীন দিনে প্রচলিত ছিল। ওটা নিয়ে আসছিলাম আমি, তো আগেও একবার তুললে এই নরবলির বিষয়টা নিয়ে যদি তুমি। নরবলির বিষয় বলতে তন্ত্রের বিভিন্ন জায়গায় নরবলির উল্লেখ আছে, ঠিক আছে। নরবলিকে মহাবলি বা অতিবলি বলা হয়েছে, কালিকা পুরাণে নরবলির উল্লেখ আছে। কিন্তু নরবলি দেওয়ার অধিকারী ছিলেন একমাত্র রাজ্যাভিষিক্ত হওয়া রাজারা, রাজা ছাড়া কেউ নরবলি দেওয়ার অধিকারী নন, ঠিক আছে। রাজাই একমাত্র করতেন, এবং আগেকার দিনে দোষীপ্রাপ্ত শাস্তিপ্রাপ্ত দোষীদেরকে, দোষীপ্রাপ্ত শাস্তি বলছি, মাথাটা গেছে, ঠিক আছে, শাস্তিপ্রাপ্ত দোষীদেরকে নরবলি দেওয়া হতো। আচ্ছা। অথবা যুদ্ধ, ধরো কেউ অতর্কিতে আক্রমণ করলো, তখন নরবলি দেওয়ার বিধান ছিল। যেমন আমি জানি হাওড়া জেলায়, তা আমারই পূর্বপুরুষ হাওড়ার ঝিকিরা সিদ্ধপীঠ মৌদগল্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা দুর্বার খাঁ, সেই দুর্বার খাঁ ওনার পিতৃদেবকে, কাশ্যপদেবকে ওখানকার যে ঢ্যাং নামক উপজাতিরা মেরে ফেলেছিল। পরবর্তীকালে দুর্বার খাঁ যখন জানতে পারেন, গুরু কৃপায় সাধনা বলে দেবী দুর্গার তপস্যা করে এক দৈবী খাঁড়া পান, পেয়ে উনি ওখানের এই ঢ্যাং নামক উপজাতিকে 100 জনকে নরবলি দিয়েছিলেন। মানে যুদ্ধে আবাহন করে, যুদ্ধে ডেকে একদম তাদেরকে কেটে তাদের মাথা দিয়ে নিজের ইষ্টদেবীর আসন তৈরি করেছিলেন। সেটাই হচ্ছে ঝিকিরা সিদ্ধপীঠের মৌদগল্য গোষ্ঠীর সিদ্ধাসন বলা হয়। পরে আরও 8টি পশু বলিদান দিয়ে 108টি মুন্ডের আসন স্থাপন করেন, ঠিক আছে। সেইটা কিন্তু এখনও আমতা জেলার ঝিকিরাতে আছে। এছাড়া আমরা তার পূর্বে বিষ্ণুপুরের মল্ল রাজাদের, তাদের ইতিহাসে যে হাম্বির মল্ল, বীর হাম্বির মল্ল, তিনিও পাঠান সেনাদেরকে মেরেছিলেন এরকম দৈবী দেবতার মন্ত্রপুত খাঁড়া দিয়ে, এবং মারার পর মুন্ডমালিনীর ঘাট প্রতিষ্ঠা করেছিলেন। এত মাথা হয়েছিল। এবং ওদের আরাধ্য দেবী মৃন্ময়ী বা চামুণ্ডা দুর্গা দেবী তার গলাতে অরিজিনাল মুন্ডমালা পরিয়ে দিয়েছিলেন বিজয়ের প্রতীক হিসেবে। এটা আমরা ইতিহাসে পাই, বাংলার ইতিহাসে নরবলি সংক্রান্ত দুটো বিখ্যাত ঘটনা। এছাড়া ডাকাতরা তো হুদো হুদো নরবলি দিত। যেমন একটা বিখ্যাত ঘটনা এর মধ্যেই আসবে, সেটা হচ্ছে রামপ্রসাদ সেনকে চিতু ডাকাত, চিত্তেশ্বরী মন্দিরের ওখানে চিতু ডাকাত ধরেছিল, বিখ্যাত ঘটনা। একই দিনে উনি ওনার স্ত্রীকে আর রাজা কৃষ্ণচন্দ্রকে মৃত্যুশয্যায় দেখা দিয়েছিলেন, আছে না। ডাকাত বলি দিতে যায় যখন, তখন তাকে সেখানে মা এসে গলা দিয়েছে, রামপ্রসাদ বেদিতে বসে আছে। তো এই তো ডাকাতির ইতিহাসে বা সাধক সমাজের ইতিহাসে তো আমরা নরবলির উদাহরণ পেয়েই গেলাম। আচ্ছা, এখন মানুষ যে বলি দিচ্ছে, বিভিন্ন জায়গায় তো বলি হয়, তোমরাও দাও, এই বলির এখন এই কলিযুগে গুরুত্ব কি? বলির কলিযুগে গুরুত্ব কি? জনসচেতনতা বৃদ্ধি। এর ফলে কি কোনো উপলব্ধি বা এরকম কিছু? উপলব্ধি নয় ভাই, আমি পরিষ্কার কথা বুঝেছি। বাংলাদেশের কাণ্ড দেখে বুঝতে পেরেছো, বলি দিলে রক্ত দেখবে, ঠিক আছে, নিজের মনের ভীরুতা কাপুরুষতাগুলো দূর হবে, বুঝেছো। তুমি অস্ত্র চালনা শিখবে, বলির টেকনিক যদি তোমার জানা থাকে, তুমি স্বভোজী হবে। হিন্দু বাঙালি নিজের হাতে বাড়িতে পাঁঠা নিয়ে এসে বলি দেবে, নিজের সংস্কৃতির খাবার নিজে খাবে। এক পেটের খাবার, এক অস্ত্র ধরা, এক হচ্ছে তার মধ্যে অস্ত্র চালনার স্পৃহাটা বাড়বে। হিন্দুরা কলম চালাতে শিখিয়েছে, সেটাও শেখেনি, এখন মূর্খ হয়ে গেছে সব, তাই তো। বুদ্ধিজীবীরা কি করছে দেখতে পাচ্ছ তো, বুঝতে পেরেছ। আর হচ্ছে নিজের পরিবারকে সেফটি দিতে পারবে। এইটাই আমি এখন বর্তমান সমাজের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বলিদানের সবচেয়ে বড় গুরুত্ব বা বৈশিষ্ট্য বলে মনে করি।
কিছু লোক আবার এড়ে তর্ক করতে আসবে, অবলা পাঁঠার ওপরেই কেন? ওটা প্র্যাকটিস। অনেক সবলা মানুষকে কেটে কুচিয়ে দিয়েছে, 1.5 কোটি হিন্দুকে কেটে কুচিয়ে দিয়েছে। মেয়েগুলোকে তুলে তুলে যখন রেপ করছে, ভিডিও করছে, আবার লিখছে যে লিঙ্ক চাইলে আমাদের বলুন, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। রাস্তায় কেটে কেটে যখন টাঙিয়ে দিচ্ছে, ওই সবলা মানুষগুলোর থেকে অবলা পশুর উপরে প্র্যাকটিস করে সবলাদেরকে প্রতিরোধ করাটা আমি মনে করি যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা কাজ। পুলিশ যতক্ষণে আসবে, সরকার যতক্ষণে হস্তক্ষেপ করবে, ততক্ষণে আমার পরিবারকে আমাকে বাঁচাতে হবে। এটা হচ্ছে বলিদানের বর্তমান সমাজের সবথেকে বড় গুরুত্ব। আচ্ছা, এবার যদি আমি পদ্ধতি নিয়ে যদি কিছু বলি, যে বলি কি করে দেয়? হ্যাঁ, বৈদিক বলিদান অনেক বড়, বিস্তৃত বলছি না, সংক্ষিপ্ত তান্ত্রিক বলিদানটাই উল্লেখ করছি। সুলক্ষণযুক্ত পশু লাগবে। সুলক্ষণ মানে পশুটাকে দেখে সুন্দর লাগবে, ঠিক আছে? নিরোগ হতে হবে, দেখে নিতে হবে তার কোনো রোগ নেই। দ্বিতীয়, এরপরের কথা হচ্ছে পশুটার যেন শিং বেরোয়। শিং না বেরোলে বলিদান করা নিষেধ। আর সেই পশুটা যেন মায়ের দুধ ছেড়ে থাকে। এবার কচি পাঁটা মানে এত কচি পাঁটা সে এখনো মায়ের দুধ খায়, ও বলি হয় না, ওটা দেবতার কাছে গ্রান্ট হয় না, দিতেও নেই, শাস্ত্রে নিষেধ আছে, সম্পূর্ণ নিষেধ আছে। এইরকম সুন্দর সুশৃঙ্গ সুলোমযুক্ত সুন্দর পশু নিয়ে আসতে হবে। নিয়ে এসে পশুটিকে স্নান করাতে হয়। করানোর পর পশুকে মন্ত্র পাঠ করে স্নান করাতে হয়। শিঙেতে কাজল আর সিঁদুর দিতে হয়। সাদা সর্ষে বা চাল দিয়ে তার ওই ভূতাপসরণ মন্ত্র দিয়ে মাথায় ছিটে দিতে হয়। তারপর মন্ত্র করে পশুকে প্রক্ষণ করতে হয়। একটা পদ্ধতি, জল ছিটিয়ে একটা মন্ত্র বলতে হয়। বলবার পর সেই পশুকে ফুল পঞ্চোপচার বা পূজা করার বিধান আছে। মানে দেখো, পশুকেও পূজা করছে। কালিকা পুরাণে একটা মন্ত্র আছে, চামুণ্ডা বলির উপায় বলে তুভ্যং নমো নমঃ, বা বৈষ্ণবী বলির উপায়। বলিকে সেই দেবতারূপ কল্পনা করা হয়। মেরুতন্ত্রের মধ্যে আছে যে হে বলি, তুমি শিবস্বরূপ, আমিও শিবস্বরূপ, ঠিক আছে? খড়গটিও শিবস্বরূপ। গীতায় যে তত্ত্বটা, সে ব্রহ্মার্পণং ব্রহ্মবি ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতম বলা হচ্ছে, যে আমিও ব্রহ্ম, তুমিও ব্রহ্ম, খড়গও ব্রহ্ম, যুগকাষ্ঠ ব্রহ্ম, অতএব আমরা ব্রহ্মকর্ম সমাধিনা। এই একটা তত্ত্বের জন্য পশুকেও পূজা করা হচ্ছে। চন্দন, ফুল, ধূপ, দীপ, নৈবেদ্য দ্বারা পশু পূজা করা হলো। করবার পর পশুকে উৎসর্গ করা হবে দেবতার উদ্দেশ্যে, ঠিক আছে? উৎসর্গে কিছু মন্ত্র আছে, জল ছিটে দাও, ফুল দাও ইত্যাদি প্রভৃতি। তারপরে এরপরে হচ্ছে বলিদানের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ। আগের সব কটা কিছু না করা হলেও এইটা করতে হবে, তবেই এই পশুর মুক্তি লাভ হয়। পশুপাশ গায়ত্রী বলে একটি জিনিস হয়, আচ্ছা, মানে মন্ত্র সেইটি তার কানে শোনাতে হয়। ছাগলের কানে এই মন্ত্রটা দিতে হয়, খানিকটা আমাদের দীক্ষা দেওয়ার মতো, ঠিক আছে? এই পশুপাশ গায়ত্রী না দিলে তাহলে কিন্তু বলিদান নিরর্থক হয়ে গেল, তাহলে কিন্তু ওটা পশু হত্যাই হলো। ওই মাংস খাওয়া আর মাংস খাওয়া, বাজারের মাংস খাওয়া সেম হয়ে গেল কিন্তু, হলো। তারপর কোষাতে তিল, হরিতকি ইত্যাদি নিয়ে মহাবাক্য পাঠ করে সংকল্প করে দেবীর উদ্দেশ্যে পশুকে উৎসর্গ করা হবে। উৎসর্গ হয়ে গেল, খড়গ পূজা হবে। যে খড়গটা আনা হয়েছে, খড়গটা পূজা হবে। খড়গের সামনে মজার কথা দেখো, খড়গের ওপরে লেখা হয় সরস্বতীর বীজ, মাঝখানে লেখা হয় লক্ষ্মীর বীজ, তলায় লেখা হয় দুর্গার বীজ। ওপরে পূজা হয় ব্রহ্মা আর সরস্বতীর, মাঝখানে পূজা হয় লক্ষ্মী নারায়ণের। বৈষ্ণবের মূল দুই দেবতা, মানে যেখান দিয়ে কোপটা পড়ে ওই জায়গাতে পূজা হয় লক্ষ্মী নারায়ণের, আর খড়গের তলায় পূজা হচ্ছে শিব আর গৌরীর। তারপর ব্রহ্মা বিষ্ণু রুদ্র শক্তি সহিতায় খড়গায় নম করে পূজা হয়ে গেল খড়গের। এরপর বইতে লেখা থাকে স্তম্ভ পূজা, এখন হাঁড়িকাটেও স্তম্ভ পূজা হয়। হাঁড়িকাটের কোনো পূজা নেই, হাঁড়িকাটের কোনো পূজা হয় না, ঠিক আছে? আর স্তম্ভের কনসেপ্ট এখন মানুষের মধ্যে নেই। এই বৈদিক বলির মধ্যে স্তম্ভ জিনিসটা ছিল একটা থাম, ঠিক আছে? থামের মধ্যে একটা ফুটো থাকতো, দড়ি দিয়ে মাথাটা বেঁধে ওখানে ঢুকিয়ে দেওয়া হতো, দ্যাট ইজ স্তম্ভ। হাঁড়িকাট স্তম্ভ নয়। যদি স্তম্ভ থাকে তবেই পূজা হবে, হাঁড়িকাটের কোনো পূজা নেই। হাঁড়িকাটে একটু শুদ্ধ জল দিয়ে, সামান্য জল দিয়ে, একটু ফুল দিয়ে অমন্ত্রক পুজো হয়ে যাবে, হয়ে গেল। এক কোপে পশু একদিক থেকে ধরা হবে, মাথা ধরা হবে, এক কোপে পশু কাটা হবে। একটা পাত্র রাখতে হয় তার আগে থেকে রেডি করে, বাটি, একটা সরা রাখতে হয়, তার মধ্যে পুরো পাঁঠার রক্তটা দিতে হয়। এই রক্তটাই হচ্ছে মূল নৈবেদ্য। দেবে এটা সরার মধ্যে ছিরিক করে দুপুরে রক্ত দিয়ে বডিটা ফেলে দিলে, এটা সব থেকে খারাপ কাজ। তাহলে বলি দেওয়ারই প্রয়োজন নেই।
আহারে রুধিরাকাঙ্ক্ষী বলা হয়েছে। তুমি দেবতার সামনে দেবতার আহারটা দেওয়ার জন্য পশুটা যদি কাটলেই, ঠিক আছে, তাহলে তুমি কেন তাকে আহারটা দেবে না? তোমার সামনে আমি 1 হাঁড়ি বিরিয়ানি তৈরি করলাম, করে তোমাকে 1 প্লেট দিয়ে ছুঁড়ে ফেলে দিলাম বিরিয়ানির হাঁড়িটা, কিরম দেখতে লাগবে? ঠিক যেমন দেখতে লাগবে দেবতার সামনে পশু বলিদান করবার পর ওই 1 বিন্দু রক্ত দিয়ে বডিটা ছুঁড়ে ফেলে দিলে ঠিক তাই হবে। তোমাকে ভুকে পেট আমি বাড়িতে ডাকলাম, তোমার প্রচণ্ড খিদে পেয়েছে, তোমাকে ওই চায়ের প্লেটে করে 1 প্লেট বিরিয়ানি দিয়ে হাঁড়িটা এরকম ছুঁড়ে ফেলে দিলাম, যেরকম দেখতে লাগবে ঠিক সেরকম হয় জিনিসটা। তাহলে বলিদান করারই কোনো দরকার নেই। অনেকেই করে এরকম, জাস্ট 1 সেকেন্ড থেকে ওটার কোনো দরকার নেই, বলিদান করার কোনো দরকার নেই। অমন বলি হওয়ার থেকে না হওয়া ভালো, ঠিক আছে? এবার পশুর মুখে একটু জল দিতে হয়, মুখটা চেপে ধরে আনতে হয়, সামনে রাখবে রক্তটা। যদি প্রসাদী মাংস রান্না করে দেওয়ার উপায় না থাকে, তাহলে ছাগলের গলা থেকে বা বডি থেকে মাংস কাটতে হয় 5 টুকরো, কেটে নিয়ে এসে ওই যে রক্তটা আছে, রক্তটা 5 ভাগ করতে হয়। মেন ভাগটা থাকবে দেবতা, তার মধ্যে 1 টুকরো মাংস, 4টে কোণেতে থাকবে 4 টুকরো মাংস আর 4 ভাগ রক্ত। প্রথমে রক্তটা উৎসর্গ করতে হবে, মাঝের রক্ত আর মাংসটা। যদি রান্না করে মাংস দেয়া হয় তাহলে আর এই মাংসটা এখানে দিতে হয় না, শুধু রক্তটাই উৎসর্গ করা হয়। অনেক শাস্ত্রে রক্তের মধ্যে কলা, সন্দক নুন, মিষ্টি ইত্যাদি দেওয়ার, মধু ইত্যাদি দেওয়ার বিধান আছে, অনেকের নেই। মহানির্বাণতন্ত্র বলেছে কেবল রক্তই দিতে হবে, ওখানে আমার মাংস দেওয়ারও বিধান নেই, ঠিক আছে? আবার কালীতন্ত্রের মধ্যে বলেছে না, রক্ত মাংস দুই দিতে হবে, এর যা হবে আর কি, ঠিক আছে? যেটা রীতি যাদের আছে সেটা করবে, সেটা দিয়ে দিতে হবে। দিয়ে মাঝের ভাগটা দেবীকে উৎসর্গ বা দেবতাকে উৎসর্গ করতে হবে। দেবতার বলির, বিভিন্ন দেবতার বলির বাকি যে 4টে ভাগ আলাদা আলাদা হয়। শিবের ক্ষেত্রে আলাদা হয়, গণেশের ক্ষেত্রে আলাদা হয়, সূর্যের ক্ষেত্রে আলাদা হয়, বিষ্ণুর ক্ষেত্রে আলাদা হয়। এটা লোকে জানে না, এটা গুরু পরম্পরাগম্য এবং এটা শাস্ত্রগম্য। শাস্ত্রে না থাকলে তো গুরু পরম্পরা থাকবে না। লোকব্যবহারে অন্যান্য দেবতার বলি নেই, তাই দেবীর ক্ষেত্রে এটা বটুক ভৈরব, ক্ষেত্রপাল, যোগিনীগণ এবং গণেশকে উৎসর্গ করা হয়। দেখো, গণেশকে বলি দেয়, গণেশ কিন্তু রক্তপান করা দেবতা। গণেশকে এত সাধারণ ভাবার কোনো দরকার নেই। গণেদের ঈশ, ভূত প্রেত পিশাচ যত গণ আছে তাদের ঈশ্বর গণেশ, অর্থাৎ তিনি কিন্তু রক্তপায়ী দেবতা, এটা মনে রাখতে হবে। হয়ে গেল। এরপরে ওই যে ছাগলের মাথা, ওই মাথাটাকে, মাথার ওপরে অনেকে পোলতে দিয়ে দীপ জ্বালতেই পারে, কিন্তু শাস্ত্রে বলছে যে ওই মাথার যতগুলি লোম পুড়বে, লোম পোড়ার গন্ধে দেবতার পরিতৃপ্তি লাভ হয়, ভাল লাগে। আচ্ছা, লোম পোড়া গন্ধটা। তাহলে পোলতে জ্বলে যতক্ষণে চুল অবধি নামবে ততক্ষণে হয়তো পোলতে নিভেই যাবে। অথবা ওখানে কর্পূর জ্বালবার কথা বলা আছে। কর্পূর না জ্বাললে লোমগুলো পুড়বে না ঠিক করে, জেলে দিতে হবে। জেলে এই কর্পূর দ্বীপ, ছাগলের মাথার উপরে দ্বীপ, লোম পোড়া গন্ধ, এটাকে একসঙ্গে বলে ছাগ শীর্ষ প্রদীপ বলি। সংকল্প করে ছাগ শীর্ষ প্রদীপ বলি দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করতে হবে। এরপরে অনেকে ছাগ শীর্ষ প্রদীপ দ্বারা দেবতার আরতি করেন, অথবা রক্তপাত্রটা মুখের কাছে তুলে দেখান। এগুলো নিজস্ব রীতি। এই অবধি করা হলে তবে বলি দাও, নচেত ভাই দিও না। অনেক জায়গায় আমি এও দেখেছি কোপ দিয়ে ফেলে দিল, ও নিয়ে চলে গেল বাড়ি। ওই দেবতাকে নিয়ে এসে কোপ দেওয়ার জন্য তোমার বলি দিতে হবে না, ওটা অশাস্ত্রীয়, অবৈধ। দেবতাকে দেখালাম একটা বিরিয়ানির হাঁড়ি দিয়ে, আমি বিরিয়ানির হাঁড়িটা নিয়ে চলে গেলাম, ওই বলি তোমায় দিতে হবে না। এই টোটালটা হচ্ছে বলিদানের সিস্টেম। যদি করতে পারো করো, না করতে পারো ছেড়ে দাও। অনেক কিছু জানা গেল, এটা তো একদমই জানতাম মানে না। এমন ভেবো, আমি তো বলছি এমন নয় যে আমরা বলি দিই মানে হচ্ছে পাটা পেলেই কপ খালি কোপ দেওয়া, এইটা কিন্তু বিষয় না। এটা টোটালটা প্রসেস। এবং মনে রাখতে হবে যতটা কম সম্ভব পশুকে কম কষ্ট দিয়ে মারতে হবে, এটাও শাস্ত্রের বিধান। যতটা কম সম্ভব রক্ত মাটিতে পড়বে, কারণ ওটা দেবতার নৈবেদ্য। দেখবি এক একটা জায়গায় মানে রক্তে ছিঁড়িয়ে ছাড়িয়ে মানে বিচ্ছেরি হয়ে থাকে, একদম উচিত নয় এটা। হ্যাঁ, যেখানে 1000-1500 বলি হচ্ছে সেখানে আলাদা, অন্তত পাত্রটুকুন বা সরাটুকুন তো পূর্ণ করবে। তারপরেও অনেকটা রক্ত বেরোয়। বড় পাঠা হলে ধর একটা ছোট সরা এনেছে, অন্তত সরাটা পূর্ণ করে 1-2 বিন্দু দিয়ে ফেলে দেওয়া, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। ওই বামুন আগেই বলে দিল ওই বড় গদ্দানটা ওটা আমার, হ্যাঁ
ও ঠিক না, ও বলি দেওয়ার কোনো দরকার নেই। লোভ, ওগুলো লোভ। আগের বাড়ি ষান্ডেশ্বর তলাতে, জানো তোমাদের ভৈরবনাথের বলি হয় পয়লা বৈশাখ রাত্রিবেলা, সায়নকে বলি দিতে বলেছিল। অন্যবারে যারা বলি দিত তারা ছাগলের মাথাটা নিয়ে যেত, যা হয় আর কি, পয়সা নিত। আমি সামনেই বলছি। এবারে সায়নকে বলেছে, সায়ন আমাকে এসে বললো, দাদা কী করবো? আমি বলে দিবি, আমরা গিয়ে বলিটা দিয়ে চলে আসবো, কোনো পয়সা নেবো না, কোনো পাঠার মাথা পাতা কিচ্ছু নেবো না। মানুষের কতটা মানে মানুষ দেবতাকে দেয় না, নিজের আত্মপরিতৃপ্তি করে, এটার দোষ তাদেরকেও দেবো না। যারা বলি দিত তারাই এটার জন্য সব থেকে বেশি দায়ী। ছাগলগুলো এনেছে ছোট ছোট ছাগল, খুব বেশি বড় নয়, হাঁড়িকাঠটা ছোট, গলাটা ঢুকিয়েছে, কোপটা দেওয়া হয়েছে, মানে ছোট ছাগলের গলাটাও তো ছোট। ওরা গলার মাংসটা সব থেকে সুন্দর হয় বলে, গর্দানের মাংসটা কথায় আছে, ওটা একটু গর্দান চেপে মারবে, মানে মাথার দিক করে মারবে, যাতে তোমাদের ভাগের মাংসটা কম থাকে। আমরা তো ওরকম না, আমরা তো নেবই না বলে দিয়ে এসছি। কোপটা দিয়েছি আমরা একদম পিঠের গোড়া থেকে, যেভাবে দেওয়া হয়, যেভাবে বলি দেওয়ার নিয়ম, গলা সমেত মাথাটা পুরোটা থাকবে, গর্দানের তলা থেকে ঘাড় থেকে কোপটা দেওয়া হবে, ঠিক আছে? ফট করে একটা লোক ওখানকার একটা নেতা গোছের, মানে নেতা মানে রাজনৈতিক নেতা না, মানে ওইখানকার ওই কমিটির একজন একটা নেতা গোছের লোক, স্থানীয় একজন বাসিন্দা, এটা কি হলো, এটা কি বলি দেওয়ার নিয়ম? আমি খেয়াল করি, এবার দিয়েই বলিটা নিয়ে গিয়ে ওদের ওখানে আবার অন্য সিস্টেম, ভৈরবকে একদম ওই বলো না মুরকি আর খই, ওখানে ভৈরবকে দেওয়া হয়, ওই রক্তটা পুরো ভৈরবকে ডাইরেক্ট শরীরে দিয়ে উৎসর্গ করা হয়, মানে ভৈরব ডাইরেক্ট পান করেন রক্তটা। ভৈরবের যে 9টা শিলা মূর্তি আছে, ওখানে ডাইরেক্ট ওই শিলা মূর্তির উপরই রক্তটা দিয়ে দেওয়া হয়। এটা একটা প্রসেস, কিন্তু তুমি ডাইরেক্ট গিয়ে দেবতার যদি প্রত্যক্ষ শিলা, হ্যাঁ এখন মাটির মূর্তির মুখে পাটার মাথা ধরাটা রীতি নয়, যদি না তার বংশে থেকে থাকে, 100-200 বছর ধরে আসছে, তাহলে আলাদা রীতি দিয়ে দেয়। আমি তো উঠেই দৌড়ে গিয়ে আগে রক্তটা দিচ্ছি, নেবে দেখি পেছনে সেই লোক চেল্লাচ্ছে, এটা কি হলো? ও আসলে তোমরা গর্দানের মাংস নেবে বলে এতটা করে কোপ দিয়েছো, তোমরা এইরকম করে বলি দাও। সায়নও মানে পারলে লোকটাকে ওই দিনকে আমি মানে চড়িয়ে ওর 2টো গাল নড়িয়ে দিতাম একবারে। মাংস খাওয়ার জন্যে বলি নয়, দেবতার পরিতৃপ্তির জন্যে বলি, প্রসাদটা তুমি পাবে। কি করে পাটা কাটা হবে, কোথা দিয়ে কাটা হবে, আমি বললাম আপনি কটা বলি দিয়েছেন আজ অবধি? আপনাকে খানাটা ধরিয়ে দিচ্ছে, আপনি বলিটা দিন তো। জ্ঞান একদম দেবেন না। অনেকেই জানে না আমি বলিদানের মাংস খাই, ঠিক আছে, কিন্তু আমার ইউরিক অ্যাসিড থাকার জন্য আমি বেশি খাই না। অনেকে মনে করে এই যে শুভম মণ্ডল রোজ বলি দেয়, ঠিক আছে, শুভম মণ্ডল বোধহয় খালি মাংসই খায়, আমি মাংস খাইও না খুব বেশি, ঠিক আছে, মাংস নিয়ে আমার কোনো ফ্যাসিনেশন নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার ইউরিক অ্যাসিড আছে, সেই জন্যেও আমি মাংস খাই না। আমার এখানে বলি হলে কী হয় তোমরাও তো জানো, আমি ডেকে ডেকে মাংস দিয়ে দিই লোককে, বলির মাংস। আমার একটাই মোটো, তোমরা অবৈধ মাংস খাওয়া ছাড়ো, তোমরা অবৈধ মাংস খাওয়া ছাড়ো। অনেকেই এসছে আজ আমার এইবার এই প্রসঙ্গক্রমে বলি, এই যে পাঞ্জাবিটা পরে আছি, ভেবেছিলাম লাস্টে বলবো, এখনই বলি। এই পাঞ্জাবিটা আমার নাম টাইটেলের একটি বন্ধু হয়েছে আমার, শাহগঞ্জে বাড়ি, শুভম মণ্ডল তার নামও, আমার থেকে বয়সে একটু ছোট, ঠিক আছে। তোমাদের এই পডকাস্ট সূত্রেই আমার সাথে পরিচয় হয়েছে, শুভম, প্রসেনজিৎ, সায়ন, ঠিক আছে, ওদের একটা পুরো গ্রুপ হয়েছে। ওরাও আমাদের এখানে আস্তে আস্তে, আমাদেরই বয়সী, কিন্তু আমাদেরই বয়সে আর একটু ছোট, আস্তে আস্তে ওরাও এগুলো ছেড়ে দিচ্ছে। এটা আমার এই 18ই আগস্ট জন্মদিন ছিল, ঠিক আছে, ওই দিনকে এটা ও গিফট দিয়েছে। আচ্ছা, হ্যাঁ, এবার রিকোয়েস্ট করেছিল, দাদা তুমি এটা, আমি বলার আগে হ্যাঁ পডকাস্টে, এরপরে পডকাস্টে এটা পরেই করবো, লাস্টে হয়তো ওকে থ্যাংক ইউটা বলতাম। এখানে এই প্রসঙ্গক্রমে বলে দিই, ওরাও আমার বাড়িতে এসে যখন প্রসাদে খালি মহাপ্রসাদ পাচ্ছে, এটাকে আমরা তো মাংস বলি না, মহাপ্রসাদ, কারণ মহানির্বাণতন্ত্রের পরিষ্কার বিধান হচ্ছে দেবীর উদ্দেশ্যে বলিদানীকৃত মাংস রান্না করে যখন খাওয়া হবে তখন সেটি হচ্ছে মহাপ্রসাদ, ঠিক আছে। তো মহাপ্রসাদ দিয়ে যখন মাংস খায়, মজার কথা হচ্ছে বলিদানের মাংসে পেঁয়াজ রসুন দেওয়া হয় না, সে তো জানি। আর মশলা হচ্ছে সব হাতে তৈরি মশলা, কোনো মিট মশলা, অমুক মশলা, মাটন মশলা কিচ্ছু থাকে না। তাহলে পুরোটাই হচ্ছে ঘরোয়া প্রসেস, বেশি তেল থাকে না, অল্প ঘি, মহাপ্রসাদে চর্বি থাকে না। মজার কথা, মহাপ্রসাদে তুমি হাত দাঁতে চিবিয়ে খেয়ে ফেলতে পারবে, এতটাই নরম হয়, সব দিক থেকেই ভালো, কোলেস্টেরল বাড়ে না, ইউরিক অ্যাসিডও বাড়ে না, এটাই হচ্ছে সব থেকে মজার কথা, পাঁঠার মাংসে ইউরিক অ্যাসিড বাড়ে না, আমি যতটা দেখেছি,
মানে ইউরিক অ্যাসিডের অনেক লোককেও আমি খেতে দেখেছি, তাদের পাঁঠার মাংস খেলে অসুবিধা না, তবে একদিন খাসির মাংস খেলেই তাদের গণ্ডগোল হয়, কারণ ওর মধ্যে চর্বির ভাব, তেলের ভাবটা অনেক বেশি ইত্যাদি প্রভৃতি, ওর মধ্যে অ্যাসিডিক ফর্মেশনটা অনেক বেশি। তো ওরা খেতে খেতে এখন ওরা বলে, জানো দাদা আর না এমনি মাংস ভাল লাগে না, তো ছেড়ে দে ছেড়ে দে, তোরা ধর 4 জনে তোরা 5 জন আছিস, 5 জনে কত টাকা করে মাংস কিনবি, কত টাকা করে মাংস কিনবি বল, বাড়িতে যতজন আছে। কেউ বললো আমি 1.5 কেজি কিনবো, আমি 2 কেজি কিনবো, 1 কেজি কিনবো। আর তাহলে 5 জন মোটামুটি ক কেজি কিনবি, 1 কেজি কমন, 1 কেজি করে কমন প্রত্যেকে কিনবি। কেউ 1.5 কেজি কিনবি, কেউ 1 কিলো 250 কিনবি, কেউ 800 গ্রাম কিনবি, কেউ 2 কেজি কিনবি, যার যেরকম বাড়ির লোক আছে। 5 কেজি তোরা কিনবি, হাটে চলে যা, একটা পাঁঠা নিয়ে আয় 5 কেজির, মানে 5 কেজি মাংস বেরোবে এরকম 6, 6.5 বা 7 কেজির একটা পাঁঠা নিয়ে আয়, আমাদেরকে এখানে নিয়ে এসে দে, আমি বলি দিয়ে দেবো, বলি দিয়ে পুরো পাঁঠাটা ছাড়িয়ে দেবো, তোরা নিয়ে চলে যায়। প্রত্যেকের ভাগে 1 কিলোর বেশি করেই মাংস পড়বে। দাম কত? দাম কিন্তু সেম। বাজারে কত মাংসের দাম জানি না, কত? তুমি খাও না? না খাই আমি, 800 850 টাকা, 800 850 টাকা 1 কিলো মাংসের দাম। ফ্লাকচুয়েট করে, কখনো 800, 900, পুজোর মরশুমে 900 অবধি থাকে, 1000 এখনো হয়নি, ঠিক আছে। 800 দেখি বোর্ডে ঝুলানো থাকে, 800 থাকো তো, ঠিক আছে। 1 কিলো 800, তাহলে 1.5 কেজির দাম হচ্ছে 1200। 5 কেজির পাঁঠা, 5 কেজি যদি মহাপ্রসাদ বেরোবে, এরকম যদি একটা পাঁঠা কেনা হয় 5000 টাকা, বুঝছো? 5-6 হাজার টাকা একটা পাঁঠা কিনলে ইজিলি খাওয়া হয়ে যাবে, বুঝতে পারলে? এবার ব্যাপারটা দেখো, এই 4টে পরিবার যখন ওই সাদা পেতে আরম্ভ করবে, আরো পাশে বলতে না কতগুলো প্রাণীর প্রাণ বেঁচে গেল। হ্যাঁ, আর ওরা কিন্তু রোজ এটা করবে না, ওরাও কিন্তু ওই তিথি নক্ষত্র দেখে এই কালী পুজো অমাবস্যা হলে তবেই খাবো এইটা এসে যাবে। ওদের মধ্যেও কিন্তু তিথি সংকোচ এসে যাবে, ওদের মধ্যে না অন্য সময় খেতে নেই, এই সময়ই খাবো, একবার খাবো, ভালো করে খাবো, এই যে কমে যাচ্ছে, কতগুলো প্রাণীর প্রাণ বাঁচলো। তাহলে বলি যারা দেয় তারাই প্রকৃতপক্ষে ছাগল প্রেমী, আর বলির যারা বিরোধিতা করে তারা অকারণে ছাগলদেরকে ঘাটে পাঠানোর জন্য উদ্গ্রীব। যুক্তি দেখো, জিনিসটার পেছনে যুক্তিটা দেখো। আমাদের এখন এমন অবস্থা, আমাদের গ্রুপটার মধ্যে কেউ যতজনকে দেখো, কেউই প্রায় আর বাইরের মাংস খায় না, কেউ খায় না। কারণ একবার যদি একটা পশু বলি হয়, তো সকলে একটু একটু করে মাংস প্রত্যেকেই পায়। এবার পাওয়ার ফ্রিকোয়েন্সিটা যদি প্রত্যেক সপ্তাহে হয়ে যায়, তাহলে এমনি 1 বছর পর তাদের আর ঠিক আছে মাংস খাওয়া তো হয়ে যাবে। তাহলে চিন্তা করো, তাদের মধ্যে খাওয়ার স্পৃহাটাও কিন্তু এইভাবেই কমছে। মনু বলেছে, আবার আসি মনুর কথায়, নমাংস ভক্ষণে দোষ নমদ্যেচ নমৈথুনে প্রবৃত্তির এসা ভূতানাং নিবৃত্তিস্থ মহাবলা। তাহলে প্রবৃত্তি দিয়ে শুরু হলো, নিবৃত্তিতে গিয়ে শেষ হলো, যেটা তুমি চাইছো আলটিমেট। বোঝা গেল জায়গাটা? তাহলে এই যদি প্রত্যেকটি ছেলে, যেমন এদের এই পুরো গ্রুপটা, শুভমদের পুরো গ্রুপটা, বা আমার যে গ্রুপটা রয়েছে টোটাল, সায়ন রয়েছে, রয়েছে, হ্যাঁ, এই যে পুরো গ্রুপটা, স্নিগ্ধা রয়েছে, এরা যে রয়েছে, এদের এই পুরো পরিবার বা এদের গ্রুপ বা এদের সমস্ত হ্যাঁ, এরা প্রত্যেকে যদি এইভাবে শুধু বলির মাংস খাওয়াটাই আরম্ভ করে, তাহলে তো আমাকে মানে বুঝতে পারছো জিনিসটা কতটুকু একটা জায়গার মধ্যে পরিবেষ্টিত হয়ে গেল। একটা যদি 10 কিলোর পশু বলিও দেওয়া হয়, ঠিক আছে, তার থেকে 10টা পরিবারকে যদি তুমি মহাপ্রসাদ দাও, কতটুকুন করে পড়বে পাতে? 1 কেজি। বুঝতে পারলে? এবার 10 কিলোর একটা পশু বলি দিয়ে যদি 20টা পরিবারকে দাও, 500, তারা কিন্তু ওইটুকুনি পেয়েই তৃপ্ত। আমার পিসিমশাইরা, ঠিক আছে, এখনও আমি এরকম পরিবার জানি, বৈদিক ব্রাহ্মণ পরিবার, ঠিক আছে, তো তারা কিন্তু এই পশু বলিদানের মাংস যারা খায় না। আমার অধ্যাপক শ্রদ্ধেয় ধনঞ্জয় চক্রবর্তী মহাশয়, ওনার বাবা ছিলেন মহামহোপাধ্যায় মধুসূদন বেদান্ত শাস্ত্রী মহাশয়, ওনারা বলির মাংস যারা খান না। আমার পিসিমশাই পিনাকি ভট্টাচার্য, ওনারা বলির মাংস যারা খান না।
আমার এক জেঠু আছেন করুণানন্দ ভট্টাচার্য, ওনারা বলির মাংস ছাড়া খান না। অনেক প্রাচীন পরিবার আছে বাংলায় যারা এখনো বলির মাংস ছাড়া খায় না। ওই বছরে তাদের খাওয়ার দিন হচ্ছে 3 থেকে 4 দিন। 3 থেকে 4 দিন। আমি তো ডিসি স্যারেদেরটা তো বলে দিতে পারবো, জগদ্ধাত্রী পূজা, এই শ্রাবণের সংক্রান্তিতে মনসা পূজা, মহানবমী মানে দুর্গা পূজার নবমী, কালী পূজা, রটন্তী, 5টা দিন স্যারের বাইরে মাংস খান না। মহাপ্রসাদ যদি স্যারকে দেওয়াও হয় ঠিক 2 টুকরো, 2টো টুকরো, মানে মহাপ্রসাদের সম্মান রক্ষা করার জন্য ঠিক 2 টুকরো, এর বেশি স্যার খাবেনই না। মজার কথা, স্যারেরা মাছও খান না। এরা মাছও তখনই খায় যদি সেটা দেবতার প্রসাদ হয়। এমন নয় কিন্তু এনারা মাছ খান, এনারা কিন্তু সম্পূর্ণ নিরামিষাশী। প্রসাদ হিসেবে যদি সেটা গ্রহণ প্রসাদ করেন। হয়, নিজে খাওয়ার জন্য প্রসাদ দেয় না কিন্তু, এটাও মাথায় রাখতে হবে। মানে এমন নয় উনি রোজ রোজ মাছ এনে ভোগ দিচ্ছেন দিয়ে প্রসাদ খাচ্ছেন, খাচ্ছেন, এটা কিন্তু নয়। স্যার মাছ খায়ও ওই কটা দিনই। এর বাইরে কোনো মন্দিরে গেছেন, হয়তো এই যেমন বিপ্লবদার বাড়িতে অন্নপূর্ণা পুজো হলো, হলো, ওইখানে এলেন, ওইখানে এসে মাছের প্রসাদ হয়েছে একটা মাছ, ব্যাস। কালেভদ্র পিসির বাড়িতে এলো, মানে ওনার বোন, এই যে আমার পিসুমশাই বলছি, ওনার যে বোনের বাড়িতে এলো, তখন ওই এই 1 টুকরো মাছ, ব্যাস। দিদির বাড়িতে কালী, মানে পিসির মেয়ের বাড়িতে, আমার বড়দির বাড়িতে কালী পুজো হলো, তখন ওই 1টি টুকরো মাছ, ব্যাস। তাও খুব বড় নয়, ছোট একটা, যত ছোট পিস হবে একটা মুখে দেওয়া, ব্যাস ওইটুকুনিতেই ইয়ে। তা তুমি কি বলবে? যারা বলিদান করে, বলিদানের মাংস খায়, বলিদানের সমর্থক, তাদের খাওয়ার রসনার পরিতৃপ্তিটা অনেক কম হয়। এটাই লোকে ভুল করে ফেলে। বোঝে না। মাটন লাভার্সদের সঙ্গে বলিদান লাভার্সদের এই জায়গাটায় পার্থক্য আছে। মাটন লাভার্স যারা, তারা খুব সংকীর্ণ মনে হয়, এটা আমার ব্যক্তিগত ধারণা। তুমি বাড়িতে 1 কিলো মাংস আনলে, আমি তোমার বাড়িতে গেলাম, তুমি কি বলবে? আর একটা শুভ আজকে এসছে, 800 টাকা কিলোর মাংস আবার খাওয়াতে হবে। তুমি পারলে ওটা ফ্রিজে তুলে রাখবে। শুভম এসছে আবার 800 টাকা কিলো মাংস তুলে রাখ, বউকে বলে সাইড করে দাও, দেবে না, দিলেও 2 পিস দেবে, বেশি দেবে না। তোমার মন সংকীর্ণ হয়ে গেল। আর যাদের বাড়িতে বলি হয়, আইসো, বসো, দুটো একটু মহাপ্রসাদ খাইয়ে যাও, খেয়ে যাও। এটা হচ্ছে পার্থক্য। সে জানে গোটা পাঁটাটাই আমার, আমি যাকে যত কত খাবো, আমি কত খাবো, বুঝলে? রুক্মিণী বিবাহে এবছর 2টো পাঁঠা বলি দিয়েছিলাম। একটা হচ্ছে রুক্মিণী মাতা এবং কৃষ্ণের মঙ্গলের জন্য যে কুণ্ডিনীপুরে অম্বিকা পূজা বললাম, তার আগে অম্বিকা বা কাত্যায়নীর পূজা করতে হয়, ঠিক আছে? এই আষাঢ় মাসের, এই আমাদের জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের জামাই ষষ্ঠীর দিন থেকে দশহরা অবধি দুর্গা পূজা, নবমীর দিনকে বলিদান করা হলো ওই মহাপ্রসাদ দা। আর তার আগে বোধহয় সপ্তমীর আগের দিন না, তার আগে সপ্তমীর দিনে একটা বলিদান হয়েছিল। 2টো বলিদান করেছিলাম একটা পুজোতে। তা 2টো প্রসাদই ছিল। যারা বলিদান করেছে, প্রথম বলিটা ওই দিদি আছে, দিদিদের বলি ছিল ওটা, দিদিদেরকে প্রসাদ দিয়ে দিয়েছি। দিদিরাই বা বাড়িতে কজন? 4 জন, কত নেবে? বলো বাকি প্রসাদ তুমি রেখে দাও, তুমি নিয়ে যাও, বিলিয়ে দিলে রেখে দাও, ঠিক আছে? তো 2টো প্রসাদ মিলিয়ে প্রসাদ হয়েছিল 17 কেজি। আচ্ছা, 2টো পশু মিলিয়ে প্রসাদ হয়েছিল 17 কেজি। 2 কেজি মতো বাড়িতে ছিল, হ্যাঁ 2 কেজি রাখা হলো, 15 কেজি, পুরো 15 কেজি প্রসাদ রুক্মিণী বিবাহ ভক্তদের যারা এসেছিল অতিথি অভ্যাগত, তাদেরকে দেওয়া হয়েছে। তা আমরা কি চিন্তা করেছি? তুমি একটা সাধারণ যারা বাজার থেকে খাসির মাংস কিনে খায়, তাকে তুমি আবার বলো তো 15 কেজি মাংস বিলিয়ে দেওয়ার কথা? দিয়ে বলতে নেই মানুষকে, কিন্তু জনসচেতনতার প্রয়োজন আছে। কেউ পারবে না একটা পাঁঠা বলি করে, 2টো পাঁঠা বলি করে 15 কেজি মাংস বিলিয়ে দেওয়া। কেউ দেবে না রে ভাই, এই বাজারে কেউ দেবে না। খাক, ভগবানের উৎসব, রুক্মিণী কৃষ্ণের উৎসব, যাও। এবং সেটাও কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া।
এটাকে বলে নিরামিষ মাংস। কালীঘাটে এইভাবে রান্না হয়, বড় বড় শক্তিপীঠে এইভাবেই রান্না হয়, পেঁয়াজ রসুন ব্যতীত, আদা জিরে বাটা ঘি এইসব দিয়ে এই করে তৈরি করা জিনিসটা। একটা জিনিস তুমি আগের পডকাস্টে আমায় বলেছিলে, আমায় মানে ওই পডকাস্টের মধ্যেই বক্তব্য রেখেছি যে হ্যাঁ, যে বলির মাংস ছাড়া হিন্দুদের খেতে নেই। এটা তুমি বলেছিলে, এটা তো তুমি বললে। শাস্ত্রে এরকম কিছু বলা আছে কি যে বলির মাংস ছাড়া খেতে নেই, মানে বাজারের মাংস আর কি খেতে নেই, মোট কথা? বিষ্ণু সংহিতা বলে যে স্মৃতিটার কথা বলেছিলাম একটু আগে, ভগবান বিষ্ণু যেটা নিজে বলেছেন, বলা হয়, বলছে প্রাশ্যাজ্ঞাতং সুনাস্থং শুষ্ক মাংসঞ্চ। ঠিক আছে, অর্থাৎ অজ্ঞাত মাংস, শুকনো মাংস, ঠিক আছে, আর অন্য কর্তৃক কাটা অবৈধ মাংস, এটা খেতে নেই। মানে জীব হত্যা করা মাংস খেতে নেই। তাহলে এখানে কষায়ের মাংসটাও তো জীব হত্যা করা মাংস। তার কানে পশুপাশ গায়ত্রীও দেওয়া হয় না, তাকে দেবতার উদ্দেশ্যে উৎসর্গও করা হয় না, তাকে প্রক্ষণও করা হয় না, তাকে তার আগে খড়গ পূজা, এ পূজা, রুধির উৎসর্গ, মুন্ড উৎসর্গ, মাংস উৎসর্গ কোনোটাই হয় না, নিষেধ। তাহলে ভগবান বিষ্ণু যেখানে নিষেধ করে দিয়েছে মানতে হবে। আচ্ছা, শ্রুতি স্মৃতি মমই বাজ্ঞা পালনীয়া প্রযত্নত, বিষ্ণুরই আর একটা উক্তি, শ্রুতি স্মৃতি আমার আজ্ঞা, ইহাকে প্রযত্ন সহকারে পালন করবে, পালন করতে হবে। মজার কথা, বাক্যটা কিন্তু বিষ্ণুর বলা, এটা হচ্ছে সব থেকে অদ্ভুত বিষয়। মানে অন্য কেউ না, না অন্য কেউ না। যাই হোক, আচ্ছা, দ্বিতীয় একটা কোয়েশ্চেন আছে। মেনলি বলি নিয়ে যেহেতু কথা হচ্ছে, আমাদের সবার প্রধান ধারণা যে বলি সাধারণত কালী পুজো বেশি হয়, কালী পুজোতে। তো প্রত্যেকটা কালী পুজোতে কি বলির পশু সমান, নাকি মানে কোনো কালী পুজো এমন আছে যেখানে বলি ছাড়াও হতে পারে? যেমন আমাদের হয় যে রক্ষা কালী পুজো, সেখানে বলি হয় না, এইটা। আর মজার কথা হচ্ছে কালী পুজো বলি ছাড়া হয়ই না, হলো এক নম্বর কথা। কালী পূজা বলি ছাড়া হয়ই না। সেটা অধিকারী ভেদে কি হবে সেটা আগেই বলেছি, যে যারা নিরামিষ খায় নিরামিষ, যারা আমিষ খায় আমিষ। এবার যদি বলো রক্ষাকালীর পুজো, রক্ষাকালী পূজা বলি ছাড়া হয়ই না। পশু বলি মানে ছাগ বলি, ছাগ মেষ বলি ছাড়া রক্ষাকালী পূজার বিধানই নেই, আমি দেখিনি। এই যে পাড়ার বারোয়ারিগুলো তাহলে করে, ভুল করে, কোনো ফল নেই, কিচ্ছু হয় না রক্ষাকালী পূজার ফল। আমাদের এই তো আমাদের 50 বছর ধরে এই আমাদের যে রেড চিলির যে রক্ষাকালী, পশু বলি দিয়েই হয়ে আসছে। এই যে পিসুমশাইদের কথা বললাম, পিনাকি ভট্টাচার্য, ওনাদের বাড়ি থেকে পুরো পূজার করা হতো। আগে করতেন ঈশ্বর গোপালনাথ ভট্টাচার্য করতেন, হ্যাঁ। তারপরে আমার মাস্টারমশাই শ্রদ্ধেয় ধনঞ্জয় চক্রবর্তী মশাই এখন পৌরোহিত্য করেন, করুণানন্দ ভট্টাচার্য মশাই পৌরোহিত্য করেন। ওগুলো তো পশু বলিদান দিয়েই পুজো হয়ে আসছে। কেন যে আমাদের বিখ্যাত বলো শকুন্তলা কালী, ও তো রক্ষাকালী, ও তো পশু বলিদান দিয়েই পূজা হয়ে আসছে। আচ্ছা, ওই যে জায়গাটাকে নিয়ে খুব উত্তর দিনাজপুরে বল্লা কালী, বল্লাও তো রক্ষাকালী, ওখানেও তো পশু বলিদান দিয়েই পুজো হয়ে আসছে। তাহলে এতগুলো প্রাচীন রক্ষাকালীর পীঠে তো পশু বলি দিয়েই পূজা হয়ে আসছে। ঢাকা জেলাতে একটা প্রাচীন রক্ষাকালীর পূজা হয়, ওখানেও প্রচুর শতাধিক বলি হয়। রক্ষাকালী যে পূজার বিধান রয়েছে তন্ত্রের মধ্যে, সেখানে পশুঘাত করেই বলির বিধান রয়েছে, সেখানে আবার নিরামিষ নেই, আমি পাইনি। এবার আমি আজকের শেষ প্রশ্নে আসি, সেটা হলো এই যে এত কিছু বলি নিয়ে আমরা আলোচনা করলাম, কোনো মহান পণ্ডিত বা কেউ কিছু কি বলে গেছে বলির বিষয়ে? এই যে ধনঞ্জয় চক্রবর্তী মশাই, আমার মাস্টারমশাই, আচ্ছা, তার পিতা নিশিকান্ত চক্রবর্তী, তার ঠাকুরদা শ্রদ্ধেয় দুর্গাধর ন্যায়রত্ন মশাই, এবং না ভুল বললাম, ধনঞ্জয় স্যারের বাবা হচ্ছেন মহামহোপাধ্যায় মধুসূদন বেদান্ত শাস্ত্রী মশাই, বেদান্ত শাস্ত্রী মশাইয়ের বাবার নাম হচ্ছে নিশিকান্ত চক্রবর্তী, তার পিতৃদেব হচ্ছেন দুর্গাধর ন্যায়রত্ন মশাই। একদম তার পূর্বপুরুষ হচ্ছেন দণ্ডী মধুসূদন সরস্বতী। ঠিক আছে, খুব ভালো কথা। সেই বংশের সন্তান এনারা, পণ্ডিত বংশের।
তার বাবা যে মহামহোপাধ্যায় মধুসূদন বেদান্ত শাস্ত্রী মশাই, বেদান্ত শাস্ত্রী মশাই বলতেন যে দুর্গা পূজা, কালী পূজা, অন্নপূর্ণা পূজা, জগদ্ধাত্রী পূজায় যদি পশু বলি নাই থাকলো, তাহলে ওই বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোর সাথে কি পার্থক্য রইল? বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোটাও যেমন হেডেকহীন, হয়ে যাবে, দুর্গা পুজোটা হয়ে যাবে। বলির একটা পশু, এটাকে বলে বলি ভীতি। বলি যদি না থাকে, ও পুজো হচ্ছে, মা এলো না এলো না, কারো দেখা কোনো ইন্টারেস্ট নেই। তুই বলো তোমার বাড়িতে যদি দুর্গা পুজো হয়, তোমার তো ইন্টারেস্ট থাকবে? ও ঠিক আছে, ঠাকুরমশাই যা অং বং চং ঢং যা করছে করুক, আমার ভোগ টোগ হয়ে যাবে, লোকে আসবে, খাবে দাবে, তুমি কানে কলার উল্টে ঘুরে বেড়াবে। যদি পাঁঠা বলি থাকে তোমার বাড়িতে, তুমি একবারও গিয়ে পুজোর মণ্ডপে দাঁড়িয়ে বলবে, হে মা দুর্গা, তুমি দেখো যেন বলিটা বিঘ্ন না হয়ে যায়, তুমি দেখো যেন আমার বলিটা সাকসেস হয়। এইটাকে বলে বলি ভীতি। বেদান্ত শাস্ত্রী মশাইয়ের কথা, মহামহোপাধ্যায় মধুসূদন বেদান্ত শাস্ত্রী মশাইয়ের কথা, এটা আমার কথা নয়। যে এই বলি ভীতি না থাকলে বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো আর দুর্গা মহাপূজা সমান হয়ে যাবে। পরিবারের লোকেরা সব সময় দেখবে দুর্গা দালানের আশেপাশে ঘুরঘুর 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 করছে। কেন বলো তো? হলো ঠিক করে হলো, ঠিক করে হলো, কিছু বিঘ্ন হবে না তো, কিছু দোষ হবে না তো, হে মা দুর্গা তুমি গ্রহণ করো। এই যে হে মা দুর্গা, তখন কিন্তু আর চিন্তা করছে না ঠাকুরমশাই কি পুজো করছে, ঠাকুরমশাই ঠিক করে করবেন, ঠাকুরমশাই দেখবেন যেন হয়। এই যে বারবার তাকে তদারকি করা, যাতে বিঘ্ন না হয়, বুঝেছ? এটা কিন্তু বলি ছাড়া পুজোয় হয় না। এটা বেদান্ত শাস্ত্রী মশাইয়ের মুখনিসৃত কথা। আচ্ছা, এই বিঘ্ন নিয়ে আমি একটা কথা বললে তোমাকে জিজ্ঞেস করি, যে এই যে মানুষের ভয় যে বলি বিঘ্ন না হয়, মানে তার মানে বলি বিঘ্ন মানে এক কোপে না কাটে। হ্যাঁ, ওটাই এক কোপে না কাটলে আর ওটা খাওয়ার, তুমি এইবার ধরো নাও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইবার একটা কথা, এক কোপে যদি না কাটে, ঠিক আছে, এক কোপে যদি পশু বলি না কাটে পশু, ওই পশু আর কিন্তু ভোগ হবে না। ওটি কিন্তু আবার মজার কথা, ওটি কিন্তু হিন্দুদের খাদ্য রইল না, তুমি দিয়ে দাও লোককে, যে পারে খাক, হিন্দু বাঙালিরা কিন্তু খাবে না, তারা কিন্তু ওটা অগ্রাহ্য হয়ে গেল। এবার এখানে আরেকটি কথা বলি, ধরো এক কোপে কাটা হলো, ঠিক আছে, এক কোপে কাটা হলো, কোপ দেওয়া হলো, কোনো কারণে গর্দান ছিন্ন হলো না, হয় কি, যেটা যে কারণে হয় না, খাড়া বাউন্স করে, নইলে যদি খাড়া বাউন্সও না করে, ধরো কোপ দিয়েছে, অর্ধেকটাতে গিয়ে আটকে গেছে, ছাগল যদি শ্বাস নিয়ে নেয় না, মুখটা বুঝে দেখ, পুরো গলায় হাওয়া ভর্তি হয়ে যায়, কোপ দিলে নয় বাউন্স করে যাবে, নাহলে হাফ কেটে আটকে যাবে, ধরা লুজ হতে পারে, হতে পারে, তখন ওই গলাটা টেনে কেটে নামিয়ে দিতে হবে। খাড়া তুলে নিল মানে, এই যে গর্দানটা, এই যে কোপ পড়লো, খাড়াটা তুলে নিল মানে বলিটা বিঘ্ন হলো। ধরো হাফ কেটে আটকে গেছে, ওটাকে ঘষে, যেভাবে কসাইরা কাটে ওইভাবে ঘষে কেটে নামিয়ে দিতে হবে, খাড়াটা তোলা যাবে না, খাড়াটা গলা থেকে উঠবে না। বলবে এর বিধান কোন জায়গায় পেলেন আপনি? অন্নদা কল্পতন্ত্রে আছে, ঘর্ষয়েত ছেদয়েত পশুম, পশুকে ঘর্ষণপূর্বক ছেদন করা হবে, ঘাত একটাই হবে, কোপ, ঘাত মানে হচ্ছে কোপ, এটা একটাই হবে। বোঝা গেল? তাহলে এটা হিন্দুর ভক্ষ হলো, নচেত হলো না। হ্যাঁ, এটা দিয়ে আমি বলি যে এই যে এটা বিঘ্নও হলো না, মানে ওই যদি ঘর্ষণ করেও কাটা হয় তাহলেও এটা বিঘ্ন হলো না। কিন্তু এবার এরকমও তো হয়, বিঘ্ন হয়, বিঘ্ন হচ্ছে। এবার বিঘ্ন হওয়ার কারণ আমি স্পিরিচুয়ালি বলছি, যে মানে তার বাড়ির কোনো দোষ বা এরকম কিছু। হ্যাঁ, বাড়ির কোনো দোষ থাকতে পারে, পশুটাকে হয়তো কোনো অজানা রোগ ছিল, অথবা কুকুরে কামড়েছিল, বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, পশুকে যদি অন্য কেউ কামড়ে দেয়, যদি তার শিং ভাঙা থাকে, যদি তার শরীরে কোনো রোগ থাকে, ক্ষত থাকে, তাহলেই বলিটা হবে না। সে যদি পশুটা দেবতার উদ্দেশ্যে না করে নিজের পূর্তির উদ্দেশ্যে হয়, তাহলেও হবে না, এটাও জেনে রাখো। দেবতার উদ্দেশ্যে বলি দিলে তবেই প্রসাদ, আর নিজে খাবো বলে যদি দেবতাকে দিয়ে দাও, বলিটা হবে না, তখনই বিঘ্ন হয়। মানে এটা কি বিঘ্ন হয় না ওটা অন্য দিক হয়? বিঘ্নটা মানে সব দিক দিয়েই বিঘ্ন, ঠিক আছে, এটা একটা দিক। আর প্র্যাকটিক্যাল ফিল্ডে দাঁড়িয়ে আমরা যেটা দেখেছি সেটা আর কিছুই না, সেটা হচ্ছে পশু যদি শ্বাস নিয়ে নেয়,
পশুর যে টেনে ধরে এটাকে বলে পাঁচড়ানো। পাঁঠা পাঁচড়ানোটা যদি লুজ হয়ে যায়, ঠিক আছে, পাঁঠা যদি কোনোভাবে ঘাড় নাড়িয়ে ফেলতে পারে, এই সমস্ত পাঁঠার মাথার টান দেওয়াটা যদি হয়, হাঁড়ি কাঠ যদি নড়বড়ে হয়, খড়গ যদি পাতলা হয়ে যায়, যে কোপ দিচ্ছে তার যদি কবজির জোর কমে যায়, কম পড়ে, তাহলে এক্ষেত্রে বলি বিঘ্ন হওয়ার চান্স থাকে। এগুলো টেকনিক্যাল ফল্ট, আচ্ছা, সবটাই একটা ইস্যু, টেকনিক্যাল ফল্ট। আজকে আমার মনে হয় বলি নিয়ে আমরা অল ডিটেলস একদম বলি আলোচনা নিয়ে অনেক করলাম। বলা বলি হয়ে গেছে। না, এর থেকে বেশি বলার আমার মনে হয় না কিছু না, আছে, মানে কিছু প্রয়োজন নেই। একদম এবার ডিটেলস। এবার 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 মানে তোমাদের এখানে বলছি, এবার না কন্ট্রোভার্সি তো হবেই, যারা ফালতু কন্ট্রোভার্সি করবে তারা করবেই। এরপরে বলি নিয়ে যা বলবো, হ্যাঁ সেটা তোমাদের এখানকার সাবজেক্ট না, সেটা আমার ওই চন্দ্রপ্রকাশ তীর্থ চ্যানেলে বলবো। সেটা হচ্ছে বলির পদ্ধতি, এই যে কি করে কাটবে, ওটা তোমার সাবজেক্ট নয়। হ্যাঁ, আমি বারবার বলির ভিডিও ছাড়ি লোককে বোঝানোর জন্যে, লোকে এগুলো বোঝে না, তো এবার শিক্ষামূলক ভিডিও ছাড়তে হবে, ঠিক আছে, যে বলিটা কি করে করবে না করবে ইত্যাদি প্রভৃতি। তবে বলির এই সমাজে বর্তমান দিনে দাঁড়িয়ে, বর্তমান পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে খুবই প্রয়োজন রয়েছে, এটা আমরা সবাই বুঝতে পারছি। আমি একটা জিনিস জিজ্ঞেস করিনি, ওটা আমি শেষে জিজ্ঞেস করছি, যে বলিদানের ফলে যে পরিবার বলিদান মানে বলির আয়োজন করছে, দিচ্ছে, তাদের কি ফল লাভ হয়? তুমি কি চাও? মানে ওটা কি কোনো দেবতার প্রীতি লাভ হয়, প্রীতি লাভ হলে সমস্ত কিছুই হতে পারে। আচ্ছা, আর যেটা অনেকে মানসিক করে, মানে মানসিক করাটা তো ওইটাই, মানসিক মানে কি আমার একটা জিনিস চাই, আমি সেইটার উদ্দেশ্যে একটা বলি দেবো, সেই জন্য আমার যাতে মনস্কামনা পূর্ণ হয়, এটা মানসিক। আচ্ছা, ওটা পূর্ণ হলে তারপর বলি দেওয়া হয়। আচ্ছা, ওটাই জিজ্ঞেস করার ছিল। যাই আমি এও দেখেছি বলি দেওয়ার পর পূর্ণ হয়েছে। আচ্ছা, এরকম হয়েছে। এইবার তুমি বললে না একটু আগে, লাস্ট কোয়েশ্চেন যেটা করলে, হ্যাঁ। মধুসূদন বেদান্ত শাস্ত্রী মশাইয়ের মেয়ের বিয়ে, মানে আমার পিসিমণি যাকে বলি আমি, ধনঞ্জয় স্যারের বোন শর্মিলা পিসি, তার বিবাহ হয়েছিল যে পিসেমশাইদের বংশে। পিসেমশাইয়ের এক দাদু ছিলেন ঈশ্বর গোপালনাথ ভট্টাচার্য, এত বড় সিদ্ধ পুরুষ ছিলেন, বলি সিদ্ধ মহাত্মা ছিলেন। এই প্রত্যেকটা জিনিসকে সিদ্ধ করা যায়, মন্ত্রকে যেমন বলেছিলাম পুরুষচরণের মাধ্যমে সিদ্ধি হয়, হোম সিদ্ধি হয়, জপ সিদ্ধি হয়, এরকম নানা রকম সিদ্ধি হয়। ওনার বলি সিদ্ধি ছিল। কীরকম বলি সিদ্ধি ছিল, ওনার যখন শরীর ভীষণ অসুস্থ হয়ে পড়ে, ভীষণ অসুস্থ হয়ে যান উনি, তখন উনি একদিন পিসেমশাইকে ডাকেন, পুজো করতে গিয়ে শরীর আর পাচ্ছে না, এবার বিছানা শয্যাশায়ী, পিসেমশাইকে ডেকে বলে, তুমি একটা পশু লইয়া কালীঘাট যাও দিন। না, একটা পশু মানে একটা পাঠা নিয়ে কালীঘাট যাও, তো গিয়ে মাকে পশুটা দেবে, মাকে পশুটা দেবে, দিয়ে বলবে যদি রাখতে হয় আমাকে যেন সুস্থ করে দেয়, আর যদি না রাখতে হয় তাহলে মা যেন আমায় নিয়ে নেয়। পিসেমশাই গিয়ে বলিটা দেন কালীঘাটে, ওনার কথা শুনে ওই দিনই গিয়ে বলিটা দিলেন, এ করলেন, নিয়ে এলেন, বললো পিসিকে বললো তুমি একটু মা প্রসাদটা রেঁধে দাও তো। সন্ধ্যেবেলা প্রসাদটা রেঁধে দেওয়া হলো, উনি খেলেন, খেয়ে শুয়ে পড়লেন, আর উঠলেন না। বুঝেছো তার আরাধ্য দেবতার প্রতি তার কতটা বিশ্বাস, তার ক্রিয়াটার প্রতি তার কতটা বিশ্বাস। তুমি মাকে গিয়ে বলবে যদি রাখতে হয় সুস্থ করে দিও, আর যদি নিতে হয় নিয়ে নাও। এটা তো মানসিক। আর প্রসাদটা খেলেন, খেয়ে শুয়ে পড়লেন, আর উঠলেন না, শেষ, একটা অধ্যায় শেষ হয়ে গেল। বঙ্গীয় পাশ্চাত্য ব্রাহ্মণকুলের একটা অধ্যায়, ঈশ্বর গোপালনাথ ভট্টাচার্য, তার একটা চ্যাপ্টার শেষ হলো। ইনি বলি সিদ্ধ মহাত্মা ছিলেন, এনার জীবনে বলির অনেক ঘটনা আছে। আমি নিজে দেখেছি ওই বলির যে হাঁড়ি কাঠটা, ওতে কত লক্ষ বলি হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। পাঁঠা উৎসর্গ করার পর ওই হাঁড়ি কাঠের পাশে ছেড়ে দিলে হাঁড়ি কাঠকে এসে নমস্কার করে। পাঁঠা এরকম হাঁড়ি কাঠের মধ্যে মাথা ঠোকে, আমার নিজের চোখে দেখা। আচ্ছা, তোমরা কোনোদিন এসো রেড চিলির এখানে রক্ষা কালী পূজাতে। হয়তো সামনের বছর থেকে আমরা দায়িত্ব নেব না, কারণ 50 বছর হয়ে গেছে, পিসেমশাইদের বয়স হয়ে যাচ্ছে, হয়তো জানি না কী হবে। কিন্তু এইখানে হাঁড়িকাঠটা এতদিন পূজা হতো, এ হতো, আছে। আচ্ছা, দ্বিতীয় একটা কোয়েশ্চেন আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে এই যে কখনো কোথাও ধরো যে কোনো পরিবারে, বড় পরিবার, বড়ি হতে হতে তাদের পরিবার ভাগ হয়ে গেল, একে কোথাও চলে গেল,
যদি সে বলি বন্ধ হয়ে যায়, সেই বলি কাঠটাকে সেটাও কি পুজো করা হয় নাকি সেটাও সরিয়ে দিতে হয়? যে বলি হতো, এটা হচ্ছে না, এটা যাদের কাছে হয় তাদেরকে দিয়ে দেবে। ওটার বাড়িতে রাখতে পারবে না। না, নাকি? বলির হাঁড়ি কাটার খড়গ খুব সাংঘাতিক জিনিস, এটা কিন্তু ঠিক রক্ত টানে। হুম, কোথায় কি হবে ক্ষতি তুমি বুঝতে পারবে না। মানে দুটোই দিয়ে দিতে হয়। হ্যাঁ, দুটোই দিয়ে দিতে হবে। আমি একটা উদাহরণ বলি, আমার সঙ্গে থাকে সায়নরা বংশ পরম্পরার তান্ত্রিক, হুম, 5 পুরুষ ধরে ওরা তন্ত্র সাধনার সাথে যুক্ত। সায়ন চক্রবর্তী আমার সঙ্গে থাকে, দেখবে আমার ভিডিওগুলো এডিট করে রোগা করে, ইয়ং ছেলে। ওদের বাড়ির পাশে ওদের বাড়ির নিজস্ব হাঁড়িকাঠ, নিজস্ব খড়গ ছিল 3টে। ওদের বাড়ির পাশে একটি পরিবারে বলিদান ছিল, দুর্গা কালী পূজা বলি হতো, একটা সুন্দর হাঁড়িকাঠ আছে, একটা খড়গও ছিল। তাদের বাড়িতে যখন পূজা বন্ধ হয়ে যায় তখন কিন্তু তারা খাঁড়া এবং হাঁড়িকাঠ এদেরকে দিয়ে দিয়েছিল। এই বেদান্ত শাস্ত্রী মশাইয়ের আমার একটা বই আছে না, জগদ্ধাত্রী পূজা সেকাল থেকে কাল, ওর লাস্টে ওই ছবিটা দেওয়া আছে, বেদান্ত শাস্ত্রী মশাই এরকম করে খাঁড়াটা দেখছেন। বেদান্ত শাস্ত্রী মশাইদের বংশের একটা খাঁড়া ছিল, কিন্তু আর একটা বৈদিক ব্রাহ্মণ পরিবারে তাদের বংশে বলি বন্ধ হয়ে যায়। মজার কথা, তাদের সেই খাঁড়াটা ঝুলতে হচ্ছে তাদের গোবিন্দ লক্ষ্মীজির মাথার ওপরে। আচ্ছা, ঠিক আছে, সিদ্ধান্ত শুনকদের বোধহয় বংশ ওটা। তাদের বংশে কৃষ্ণের উদ্দেশ্যে বলি ছিল, বাড়িতে দুর্গা পূজা হতো, আচ্ছা, এবং কৃষ্ণের সাথে রুক্মিণী ছিলেন। এটা হচ্ছে মজা। তাদের বংশে গোবিন্দজির মাথার উপরে সারা বছর খাঁড়াটা ঝুলতো। তাদের যখন খাঁড়া বন্ধ হয়ে গেল বলিদান, তখন বেদান্ত শাস্ত্রী মশাইকে ডেকে ওই বাড়ির যিনি কর্তা ছিলেন তিনি খড়গ এবং সমস্ত কিছু দিয়ে দেন। এবং সেই খড়গ, সেটা একটা প্রাচীন খড়গ, প্রায় 150 বছর বয়স, সেটি বেদান্ত শাস্ত্রী মশাই শেষ জীবনে সেইটা দিয়ে বলি দিতেন। 2টো খড়গ হয়ে গেল বাড়িতে। কিন্তু বলিদান মানে পশু বলির খড়গকে উপসী রাখা যায় না, রাখলে খুব ক্ষতি হয়। এটা ভালো প্রশ্ন করেছো, এটাও অনেকের জানা নেই। যে ইয়ের ওপরে বলি হয়, বলির আঁকশি বলো, হাঁড়িকাঠ বলো, খড়গ বলো, যদি তোমার বাড়িতে বন্ধ হয়ে যায়, যেখানে হয় সেখানে দিয়ে দাও। যদি নষ্ট করো কপালে খুব দুঃখ আছে। বলি বন্ধ হয়ে গেলে তার পরিবারে কোনো ক্ষতি আসে না? আসে। বহু পরিবারকে আমি রুইন্ড হয়ে যেতে দেখেছি, বলি বন্ধ হওয়ার জন্য। অন্যান্য আপেক্ষিক অনেক কারণ আছে। আমার নিজের মেজদির বাড়ির, মেজদি মানে আমার ঠাকুমার মেজ বোনের বাড়িতে, ওদের মা মনসার একটা ভাগের বলি ছিল। সেটা বন্ধ হওয়ার পর আমাদের ঠাকুমাদের এটা বিশ্বাস, সেটা বন্ধ হওয়ার পর তাদের পরিবারটা পুরো ছন্নছাড়া হয়ে যেতে দেখেছি। আজকে আর কিছুই নয়, আজকে এখানেই শেষ করি। অনেক বড় এপিসোড হলো আজকে। আশা করছি শেষ অবধি সবাই দেখবে এই পডকাস্টটা, কারণ এই পডকাস্টটা দেখবে। আমি বললাম না, বাংলাদেশ, ত্রিপুরা, ঠিক আছে, এই সমস্ত জায়গা থেকে আমার সাথে খুব, আর তুমি তো দেখেওছো, তোমার ওখানেও লিখছিল বলি নিয়ে ভিডিও করো, বলি নিয়ে ভিডিও করো, বলি নিয়ে ভিডিও করো। ফাইনালি হলো আজকে। তো খুবই ভালো লাগলো প্রত্যেকবারের মতোই, তবে এবার একটু লেট হয়ে গেল। হ্যাঁ, লেট হয়ে গেল। লাস্টে একটা কথা বলে রাখছি। বলো। বছর খানেকের মধ্যেই হয়তো বলি নিয়ে আমার একটা বই বেরোবে। আচ্ছা, কাজ করছি, দেখা যাক। বলিদানের প্রমাণগুলো নিয়ে, ঠিক আছে, যে যতগুলো প্রমাণ এখানে বললাম, ওপর বলে গেলাম, এটা নিয়ে একটা কংক্রিট বই বেরোবে। এই আর বারবারই বলি খুবই ভালো লাগলো, বাট এবার আমাদের স্টুডিওয়ে হলো না, এটাই একটা। যাই হোক, সেটা তো আমার শরীরের জন্য, ওটা ঠিক আছে। ডাক্তার যতদিন না বলছে আমি তো যেতে পারবো না। আমি নিজে কদিনে এতটা কষ্ট পেয়েছি না, ওর জন্যই আমরা ভাবলাম যে আমরাই চলে আসি, কারণ মানে দর্শক তোমরাও এটা জানো যে আমি অন্য কোথাও যাই না। আর একটা বিষয় যে আমরা পরবর্তীকালে কি এপিসোড করতে চলেছি, যেটা হচ্ছে দশমহাবিদ্যা। হ্যাঁ, দশমহাবিদ্যা তো এই নিয়ে করা যেতে পারে, মানে আশা করছি ওটাও ভালো হবে আগামী দিনে। তো আমরা স্টেপ বাই স্টেপ এগোবো সেই অনুযায়ী। আজকের পডকাস্টটা এখানেই শেষ করছি। তোমার কেমন লাগলো এতদিন পর? ভালো লাগলো। একটা বিষয় নিয়ে, বহুল চর্চিত একটা বিষয় নিয়ে দীর্ঘদিন তোমরাও বলছো, আমিও করছি, মানুষের মধ্যে একটা আগ্রহ তৈরি হচ্ছে। সমাজ পরিপ্রেক্ষিতে যে অবস্থায় এসে দাঁড়িয়েছি, সেখানে এই পডকাস্টটা করা কতটা ভালো লাগলো জানি না, খুব গুরুত্বপূর্ণ, প্রয়োজন ছিল, যেমনি আগের পডকাস্টটাও ছিল। এটা খুব প্রয়োজনীয় একটা পডকাস্ট আজকের দিনে দাঁড়িয়ে, ঠিক আছে। আমার তো ভালো লাগলোই, কিন্তু পডকাস্টটার প্রয়োজন ছিল, এটা হচ্ছে একটা বিষয়।
আমরা খুব তাড়াতাড়ি আবার নতুন এপিসোড নিয়ে আসবো, সেটা দেখি তুমি কবে টাইম দাও। তবে দর্শক মহাবিদ্যার আমি চাইছি তুমি সামনের সপ্তাহে টাইম দাও, আমরা শ্যুট করে ফেলি, তারপর যখন ছাড়বো আবার দেখা যাক, করো না। এটা কিন্তু আমি রাখবো, হ্যাঁ আমি বলে দিলাম, হ্যাঁ এটা রেখে দাও, যাতে বলিনি যাতে আমার ওপর দোষ না পড়ে, হ্যাঁ আমার ওপর দোষ না পড়ে যে আমি টাইম দিচ্ছি না, তুমি টাইম দিচ্ছ না। যাই হোক, আর কি মানছি না, টাইম সত্যি তো পাইও না, সেটা বলো। হ্যাঁ সে তো স্বাভাবিক, সেটা স্বাভাবিক, বাট আবারও বলি খুবই ভালো লাগলো অনেকদিন পর তোমার সাথে এপিসোড করে। আবার সামনের সপ্তাহে দেখি আমরা বুঝতে পারি কিনা, দেখা যাক। থ্যাংক ইউ। তো কেমন লাগলো শুভমদার এই বলির পুরো এপিসোডটি? এই এপিসোডটিকে আমরা দুটো ভাগে ভেঙেছিলাম, কারণ বুঝতেই পারছেন লেন্থের জন্য। তবে এটুকু বলে রাখি, শুভমদা খুব তাড়াতাড়ি আবারও ফিরছে। আমরা অনেকগুলো এপিসোড শুভমদার সাথে শ্যুট করে রেখেছি, তাই বেশি দেরি করব না, ওই এপিসোডগুলো সামনের দিনে আসতে চলেছে। এছাড়াও সামনের দিনে আরও ভালো ভালো স্পিরিচুয়াল এপিসোড আসতে চলেছে, নতুন নতুন বক্তারাও আসছে, তো এইগুলো মিস করা চলবে না। তাই দেখতে থাকুন ইউটিএস আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদীপ।